মনোযোগ দিয়ে শুনি। গতকাল আমি জনপ্রিয় লেখক মোস্তাক আহমদ ভাইয়ের বক্তৃতা শুনছিলাম মনোযোগ সহকারে। আজকেও মনে করছিলাম যে স্যার আসবেন এখানে, স্যারের বক্তব্য শুনবো আসলে। যাক, তারপর আমাকে কিছু বলতে বলা হয়েছে। অনলাইন বাংলা বইমেলা, আমি যদি প্রথমেই বলি তাহলে বলতে হয় যে এটা একটা ব্যতিক্রম উদ্যোগ। রাশেদ ভাই সহ ওনাকে ঘিরে যে কয়জন মানুষ, বই পাগল যে কয়জন মানুষ এখানে চট্টগ্রামে আছেন, সবার চিন্তার ফল হলো আজকের এই বাংলা বইমেলা। যে বইমেলা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে একটি ব্যতিক্রম উদ্যোগ হিসেবে আজকে সবার নজর কেড়েছে। এবং আমার এটাও মনে হয় যে আগামীতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ ধরনের অনলাইন বইমেলা আয়োজন হতে পারে আগামীতে। এটা এক ধরনের মাইল ফলকও বলা যায় আসলে, এই যে ব্যতিক্রমী উদ্যোক্তা। আমি ব্যক্তিগতভাবে এই বইমেলার সফলতা কামনা করছি। আর একটা কথা, সামান্য কথা বলতে হয়, আমি নিজেও অনেকদিন আসলে এই লেখালেখির সাথে জড়িত রয়েছে। অনেকে প্রশ্ন করেন আমার লেখালেখির উপজীব্য কি, আসলে এটা আমার বিষয়টা কি। সেই বিষয়টা আমি একটু করে বলি। আসলে সামাজিক অনিয়মগুলা আমাকে খুব আহত করে ভিতরে ভিতরে। যখন অনিয়ম কোনো কিছু চোখে পড়ে তখনই আসলে আমি চেষ্টা করি সেটা পত্রিকায় পাতায় তুলে ধরার জন্য। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যখন আমি দেখি যে অযথা রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে, তখন খুব কষ্ট লাগে। ফুটপাথগুলো যখন অবৈধ দখলদারদের দখলে থাকে, আমরা যখন সেটা দিয়ে হাঁটতে পারি না, তখন আমার খুব কষ্ট লাগে। যখন দেখি যে দুর্নীতিবাজরা শত কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, তখন খুব কষ্ট লাগে। অথচ বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত হয়ে করা যেত, তাহলে আমাদের অনেক আগেই আমরা উন্নত দেশের কাছাকাছি চলে যেতে পারতাম। বাংলাদেশের যে বাজেট হয় 4 লাখ কোটি টাকা বা 5 লাখ কোটি টাকা, এই টাকাটা যদি সত্যিকার অর্থে সদ্ব্যবহার হতো, তাহলে আমাদের দেশটা আসলে অন্যরকম হতো। আমরা সবসময় উন্নয়নের কথা শুনি, উন্নয়ন হচ্ছে, আসলে অনেক উন্নয়ন হয়েছে। আমরা পদ্মা সেতু দেখি, আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখি, টানেল দেখি, কিন্তু আমরা এর পাশাপাশি যখন দেখি আমাদের হকার বেড়ে গেছে। 10 বছর আগে যদি কোনো একটা রাস্তায় যদি 10 জন হকার যদি দেখা যেত, আজকে দেখা যায় 50 জন হকার হয়ে গেছে। তার মানে একদিকে আমাদের উন্নতি হচ্ছে, একদিকে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, আরেকদিকে কিন্তু গরিব মানুষ আসলে বাড়ছে। এই জিনিসগুলা যদি উচ্চ পর্যায়ে যারা আছেন তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু নজর দিতেন, কেন আমাদের হকার বেড়ে যাচ্ছে, কেন আমাদের ভিক্ষুক বাড়ছে, কেন আমাদের ছিন্নমূল মানুষ বাড়ছে, তাহলে হয়তো আমাদের দেশটা আরও একটা অন্যরকম হতো। গতকাল আমি মোস্তাক ভাইয়ের যখন বিজ্ঞান কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন নিয়ে আলোচনা শুনতেছিলাম, আমার মাথার মধ্যে একটা জিনিস আসলে ঘুরপাক খাচ্ছিল। সেটা হলো যে আমরা বিজ্ঞান কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন আমরা অনেকেই লিখি, অনেকেই লিখছেন, জনপ্রিয় হচ্ছে। আমরা একটা সোশ্যাল ফিকশন কেন সুন্দর লিখতে পারি না? একটা সোশ্যাল ফিকশন লেখার জন্য কাউ না কাউকে আসলে হাত দিতে হবে। একদিন আমরা সকালে উঠে দেখব দেশটা দরিদ্রমুক্ত হয়ে গেছে, সকালে উঠে একদিন দেখব ট্রাফিক জ্যাম নেই, সকালে উঠে দেখব আপনার ফুটপাথগুলো অবৈধ দখল মুক্ত হয়ে গেছে। এ ধরনের সোশ্যাল ফিকশন যদি আমরা লিখতে পারি, আমাদের লেখকরা যদি লিখতে পারেন, আমার মনে হয় যে আমাদের দেশে একটা সামাজিক পরিবর্তন আসলে আসা সম্ভব। আর একটা যেটা বিষয়, আমরা যখন কোনো অনিয়মের কথা বলি, তখন অনেকে প্রশ্ন করেন পাশ থেকে, সব কি সরকার করবে, আপনারা কিছু করবেন না, বা মানুষ কিছু করবে না? সরকার সব কিছু করবে না, কিন্তু সরকারকে কিছু করতে হয় আসলে।
আমরা একটা অনিয়মের বিরুদ্ধে আমরা কোনো প্রচারণা তো আমরা দেখি না। একসময় পরিকল্পনা সম্পর্কে অনেক প্রচারণা থাকতো, কিন্তু সেই প্রচারণা এখন চোখে পড়ে না। ঠিক তেমনি প্রতিদিন যদি পত্রপত্রিকায়, টেলিভিশনে যদি দুর্নীতির বিরুদ্ধে যদি একটা স্লোগান থাকতো, প্রত্যেক দিন যদি এই স্লোগানগুলো প্রচারিত হতো, তাহলে ধীরে ধীরে আসলে সচেতনতা বাড়ত। ট্রাফিক জ্যামের বিরুদ্ধে যদি প্রতিদিন একটা কথা যদি প্রচার করা হতো, তাহলে অবশ্যই আস্তে আস্তে এটা আসলে কমে যেত। তো সরকারের দায়িত্ব বলতে মানুষকে সচেতন করা সরকারের দায়িত্ব। সরকার সব কিছু করবে না, কিন্তু সচেতনতা অবশ্যই করতে হবে। যে দায়িত্ব আমরা যেখানে আছে আমরা খুব কষ্ট পাই যখন সেই দায়িত্বটা আসলে তারা পালন করে না। শিক্ষাক্ষেত্রে বলেন, আজকে অনেক সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে বলেন, আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে যে আমরা একটু পিছিয়ে আছি, এটাও স্বীকার করা আসলে কোনো উপায় নেই। আমি একটা উদাহরণ দিয়ে আসলে শেষ করব। স্যারও এখানে আসেন। আমার ছেলেটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করেছে। তার ইচ্ছে হলো যে সে মাস্টার্সটা বাইরে গিয়ে করবে। সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করতে হবে। দুর্ভাগ্যজনক বিষয় হলো অ্যাটেস্টেড করতে আমার ছেলে 7 দিন সময় লেগেছে। আজকে উনি নাই, কালকে উনি নাই, পরশু উনি নাই। উনি পাবনা গিয়ে, আমার ছেলেটা পাবনা গিয়ে 7 দিন বসেছিল ওখানে। অথচ যেখানে দেরি হওয়ার কথা, শিক্ষা মন্ত্রণালয় একদিনও দেরি হয়নি। সকালে দিয়েছে, সন্ধ্যার সময় ফেরত দিয়েছে। ফরেন মিনিস্ট্রিতে দিয়েছে, সকালে দিয়েছে, সন্ধ্যায় ফেরত দিয়েছে। তো এই জিনিসগুলো আমি আপনার উদাহরণ হিসেবে বললাম যে সব দিক দিয়ে আমরা যদি একটু এগিয়ে আসি, তাহলে আমাদের দেশটা আসলে সুন্দর হবে। আমরা তো একটা সুন্দর দেশ চাই আসলে। আমার ছেলে সেদিন যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, সে এমনি মজা করে বলতেছে, বলে যে আমাদের জন্মটা কেন ইউরোপে হলো না। আমি ওভাবে বললাম, আমি বললাম যে ইউরোপে হলে তো তুমি তো খ্রিস্টান হয়ে জন্ম নিতে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম এটা। তো ও আমাকে বললো যে খ্রিস্টানরা কি ভালো কাজ করছে না? খ্রিস্টানরাও তো ভালো কাজ করছে। তা আসলে তো এটার কোনো উত্তর নাই। এটা তার অনিয়মগুলো চোখে পড়ার কারণে ধরুন একটা প্রশ্ন সে বললো যে আমরা কেন ইউরোপে জন্ম নিলাম, কেন বাংলাদেশে জন্ম নিলাম, এত দুর্নীতি, এত সন্ত্রাস, এত এটা সেটা। যাক, আমরা যেটা আমরা সবসময় আশা করি, আসলে আমরা আশা করি যে আমরা একটা সুন্দর সকালের আশা করি, সুন্দর দিনের আমরা আশা করি, সুন্দর দেশের আমরা আশা করি। তা আমরা একটা প্রত্যাশা নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমাদের দেশটা, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এর মধ্যে একটা কথা, কালকে অবশ্য আমাদের সভাপতি মহোদয় বলেছেন, বিকিরণ প্রসাদ বড়ুয়া স্যার, উনিও বলেছেন ভাস্কর্য নিয়ে যাগুলো হচ্ছে অত্যন্ত দুঃখজনক। আসলে ভাস্কর্য যদিও কেউ পূজা করতেছে না, কিন্তু হুজুররা এটাকে আসলে এটা পূজা করার জিনিস বানিয়ে ফেলেছেন। এটা একটা ইতিহাস, এটা একটা স্মৃতি। কিন্তু এটার বিরুদ্ধে যেভাবে সারা দেশব্যাপী যেই ধর্মের বিরুদ্ধে, ধর্মীয় মূলনীতির বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। একজন হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, ভাস্কর্য সৌদি আরব আছে, ইন্দোনেশিয়ায় আছে। উনি বলে যে আমরা সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার ধর্মের কথা বলতেছি না, আমরা কোরআন সুন্নাহর কথা বলতেছি। কিন্তু একটা প্রশ্ন এখানে আসতে পারে, ওনারা কি ধর্ম জানেন না? ইন্দোনেশিয়া কি ধর্ম জানেন না? সৌদি আরব কি ধর্ম জানেন না? ডেফিনেটলি জানেন। তাহলে আমরা কোথায় এখানে? ওনার কথাই চলতে হবে কেন আমাদেরকে? এটা খুব দুঃখজনক। আমরা এ ধরনের একটা দেশ বিরোধী একটা আমরা কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমরা আশা করতেছি ওনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা এই সমস্ত কথাবার্তাগুলো বলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে তারা আসলে সবাই বিরত থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সঞ্চালককেও ধন্যবাদ জানাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, কলাম লেখক, সমাজকর্মী মোহাম্মদ মুসা খান, আপনাকে আপনার চমৎকার সুন্দর কথনের জন্য। আসলে আমরা বাঙালি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা সবসময় আশা প্রবণ জাতি, আমরা কখনো আশাহত হই না। আমাদের আশা যে হলো আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে, আমাদের সেই সোনার বাংলা আমরা অবশ্যই বিনির্মাণ করতে পারবো। আমাদের আজকের বিষয়বস্তু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। আমাদের আজকের আয়োজনের যিনি মূল বক্তা, আলো করে বসে আছেন মঞ্চ, তার পথ চলা কিন্তু স্বচ্ছতাকে সাথে নিয়ে এই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সমস্তটাকেই সঙ্গে নিয়ে। তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের দেশের খ্যাতিমান সমাজবিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। জীবন চর্চা এবং জীবন চর্চা আমাদের দুটোই প্রয়োজন, এবং এই দুটোকেই শক্ত হাতে ধরে যার এগিয়ে চলা, তিনি আমাদের আজকের আয়োজনের মূল বক্তা প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। আসছেন প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। আপনি এমনি বললেই ক্যাচ করবে, আপনি এটা হাতে না নিলেও চলবে, বললে স্ট্যান্ডটা কি সেটা? এটা হচ্ছে লাইভ যাচ্ছে, আচ্ছা, অনলাইন। এটা হচ্ছে আমাদের শোনার জন্য। ঠিক আছে, এটাতেই চলবে তো। আল্লাহ রহমত করুক। ওকে, এটি অত্যন্ত গৌরবের বিষয়। এই যে আমি এটি নেই, অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে অবশ্যই বিবেচ্য। এই কারণে আমার মনে হয় দেশে এটি একটি অনন্য দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পেরেছি যে অনলাইন বাংলা বইমেলা, এবং এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন চট্টগ্রাম একাডেমি আয়োজকদের প্রতি আমার অকৃত্রিম শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। এটি কিন্তু আমারও কাছে অত্যন্ত ব্যতিক্রম মনে হয়েছে। অবশ্যই নান্দনিক, আধুনিক এবং সৃজনশীল এ ধরনের কর্মযজ্ঞ করোনা অতিমারীর এই দুঃসময়ে আমরা যে উপভোগ করতে পারছি সেটি একটা বিশাল ব্যাপার। এটি বিজয়ের মাস। আমি বিজয়ের মাসে আমার বক্তব্যের শুরুতেই মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 30 লক্ষ শহীদান, জাতীয় 4 নেতা সহ 2 লক্ষ জননী জায়া কন্যা, যাদের সর্বোচ্চ সংগ্রাম ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এবং অবশ্যই অজ্ঞত ভয়, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আমার গভীরতম শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বিষয়ে যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আমি শেষ শব্দটাকে আগেই নিয়ে আসছি। আপনারা জানেন মহর্ষি কার্ল মার্কস অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন আমাদের উৎপাদন ব্যবস্থা, এবং এই সমাজ যে 5টি ভাগে ভাগ হয়ে আদি পর্ব থেকে এই পর্যন্ত চলে এসছে, সে কার্ল মার্কস এটাকে 5টি ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে প্রিমিটিভ সোসাইটি, যেটা বলে আদিম সমাজ। পরে এটি নির্বিজ্ঞানীরা আদিম শব্দটা শুনতে শ্রুতি কঠোরতা কাতরে তারা এটাকে বলছে হান্টিং, ফিশিং অ্যান্ড ফুড গ্যাদারিং সোসাইটি, অর্থাৎ হান্টিং শিকার করা, মাছ ধরা, এবং হান্টিং, ফিশিং অ্যান্ড ফুড গ্যাদারিং খাদ্য সংগ্রহের যুগ বলছে। আদিম আর যুগটা আধুনিক সমাজ বা নির্বিজ্ঞানে ব্যবহার করতে চাচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে আসছে স্লেভারি, দাস প্রথা। তৃতীয় পর্যায়ে এসছে আমরা গেছি ফিউডালিজম, যেটা আমরা বলি সামন্ততন্ত্র। তারপরে এসছে পুঁজিবাদ, যেটা আমরা বলি ক্যাপিটালিজম। তারপরে এসছে সমাজতন্ত্র, টেন্ডেন্ট টু কমিউনিজম, অর্থাৎ সমাজতন্ত্র যাবে, এটা সাম্যবাদের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সাম্যবাদে হচ্ছে কার্ল মার্কসের এই সমাজ পরিবর্তনের শেষ এবং সবচেয়ে উপযোগী পরিবেশ। এই যে সমাজগুলো পরিবর্তিত হচ্ছে, কার্ল মার্কস বলেছেন সমাজ পরিবর্তনের মৌলিক যে ধারা, যেটা আমরা ঐতিহাসিক বস্তুবাদ বলি, তার পিছনে মূলত হচ্ছে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন।
যখন দেখুন আমরা যখন বলছি যে আদিম সমাজ, সেখানে কিন্তু মানুষ জুটবদ্ধ হয়ে গুহায় বসবাস করত। আবার অনেকেই সে সমাজকে বলে, পার্টিকুলার মিনু মাসানিদের মতো অনেক সমাজ বলেন যেটা ফিস্ট অর ফার্স্ট সোসাইটি। ফিস্ট মানে হচ্ছে ভোজ, আমরা যে মেজবান বিয়ে শাদী করি, ফিস্ট করি, ফিস্ট FEST ফিস্ট। আরটা হচ্ছে ফাস্ট মানে রোজা রাখা, না খেয়ে থাকা। ফিস্ট অর ফাস্ট, ফাস্ট মানে দ্রুত হতে পারে, ফাস্ট মানে রোজা রাখা, না খেয়ে থাকা হতে পারে, স্টার্ভ করা, স্টার্ভিং। তো বলছে ফিস্ট অর ফাস্ট সোসাইটি। ফিস্ট অর ফাস্ট মানে হচ্ছে যেদিন তারা খাবার সংগ্রহ করতো, প্রচুর মাছ সংগ্রহ করতো, প্রচুর পশু বধ করতে পারতো, খাদ্যমূল সংগ্রহ করতে পারতো, সব এসে গুহায় নিয়ে এসে, তখন তার ডিপ ফ্রিজ আর ফ্রিজ ছিল না, রাখার ব্যবস্থা ছিল না, তখন গুহার মধ্যে তারা যত ইচ্ছে সেগুলো খেয়ে দিয়ে নষ্ট করারটা নষ্ট করে আবার পরের দিন গিয়ে আবার নিয়ে আসতো। মজার ব্যাপার হচ্ছে যখন এই ঠান্ডার হতো, অধিক মাত্রায় বৃষ্টি হতো, তখন গুহা থেকে তারা বেরোতে পারতো না, তখন তারা খাদ্য সংগ্রহ, তখন তারা উপোস করতো, যেটাকে আমরা বলি ফাস্টিং করা, রোজা রাখা বা উপোস থাকা। এমন এমন সময় গেছে উপোস থাকতে থাকতে কিন্তু তারা একই গুহার মধ্যে বসবাসকারী বন্ধু বান্ধব যারা ছিল, তারা সহপাঠী বা সহবন্ধুরা একে অপরের মাংস পর্যন্ত খেয়েছে। তার উপোস কয়দিন থাকবে, মারা যাওয়া মানুষগুলো মাংস খেয়ে তারা অনেক সার্ভাইভ করার চেষ্টা করছে। এভাবে কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে। এবং আমরা জানি যে সমাজ পরিবর্তনের একটু মাঝামাঝি পর্যায়ে এসে আমরা বলি পুরনো পাথরের যুগ, নতুন পাথরের যুগ। যেমন পুরনো পাথরের যুগ আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি হয়েছে, এই যে সংস্কৃতি শব্দগুলো কোত্থেকে আসছে, শিক্ষাটা কোত্থেকে আসছে। দেখুন প্রথম যখন পাথর দেখেছেন তখন তো আগুনের আবিষ্কার হয়নি। মানুষ পশু বধ করত বিভিন্ন প্রাকৃতিক কৌশলে। পশুকে বধ করার জন্য কিছু অস্ত্র দরকার, সে অস্ত্রগুলো কোত্থেকে আসছে, এই পাথর থেকে আসছে। মানে পাথর ঘষে আগুন, আমরা সবাই জানি। এই আগুনটা হচ্ছে সভ্যতার মৌলিক সূচক। এই আগুন আবিষ্কার, ডিসকভারি অফ ফায়ার ইজ দ্য রুট কজ অফ দিস হোল সিভিলাইজেশন। এই আগুনেই কিন্তু আমাদের সভ্যতার প্রথম যে বীজটা রোপণ করেছে সে আগুন। কীভাবে? দেখুন আগুনটা খেয়ে এসছে আমাদের এই কথাবার্তার মধ্যে। আমরা সবাই এখানে কম বেশি এখানে 21শে পদকপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছে, ইত্যাদি রয়েছেন, অনেক বিজ্ঞজন রয়েছেন, আমার বন্ধু কাদিরি আছেন, মুসা ভাই আছেন, আবার আমার প্রিয় আমার কন্যা বলবো না বোন বলবো জানি না, সুমি আমার অত্যন্ত মনের, আমি একে খুব খেপাই, রাশেদ রোগকে মন করে করে। যাক সবাই আছেন, সবাই অনেক বিজ্ঞ, অনেক মেধাবী। তো দেখুন এই পাথর আমরা বলি দুটো ভাগে, বিশ্ব এখনো দুভাগে বিভক্ত। বিশ্বে এটা ডিলামা বলা হচ্ছে, এটা কঠিন দান্দিক প্রক্রিয়া এখনো বিরাজমান। এই সৃষ্টির শুরু থেকে এখনো চলছে, যেটা হচ্ছে কি বস্তু আগে না চিন্তা আগে, অর্থাৎ আইডিয়া আগে নাকি ম্যাটার আগে। তো এই বস্তু এবং আমার চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে যে বিভাজনটা, সেখানে নেভার এন্ডিং। এখনো আমরা ওই অর্থে ওই জায়গায় পৌঁছতে পারিনি কি বস্তু আগে এসছে না আমার চিন্তা আগে এসছে। কেউ বলছে না চিন্তা করেছি বলেই আমি বস্তুটা বের করতে পেরেছি, কেউ বলছে না বস্তু ছিল বলেই আমার চিন্তাটা আসছে। তাহলে সে সাচে বিগ ডিলামা, যেটা আমাদের নেভার এন্ডিং, এখনও শেষ করতে আমরা পারি না। অর্থাৎ বস্তুবাদের সাথে ভাববাদের যে একটা বিভাজিত দ্বন্দ্ব বা বিতর্ক। দেখুন সেখানে কি হচ্ছে, কেউ বলছেন পাথর ছিল, পাথরের উপর হঠাৎ করে একটা পাথর পরে একটা ঘর্ষণ হয়েছে, ঘর্ষণে একটা হঠাৎ স্ফুলিঙ্গ হয়ে গেছে। কে একজন হয়তো স্ফুলিঙ্গ দেখলো, কিরে এই পাথরের উপর একটা পাথর পড়লো, এটা আগুনের ফুলকি আসলো, এটা কি, এটা কোত্থেকে এসছে? এখন এটি কি, এটা করতে করতে কয়েক লক্ষ বছর পেরিয়ে গেছে। তাহলে এই যে মানুষের আগুনের আবিষ্কার, আবিষ্কার করার পরেই এই পুরনো পাথরের যুগে তখন মানুষ পাথরকে কেটে কুটে আগুন দিয়ে অনেক কিছু করে তারা কিছুটা অস্ত্র মানে ধারালো কিছু করা, যেগুলো দিয়ে পশুকে বধ করা যায়। তারপর আসছে নতুন পাথরের যুগ।
আমাদের নিওলিথিক রোডে, এটাকে পিডালিথিক এজ বলি। নতুন পাথরের যুগ দেখুন, এটা আমরা দেখি আমাদের সমাজ সভ্যতার ক্রম বিকাশ। রেবতী বর্মনের যে বইটি অবাধ ইতিহাসের রূপরেখা, আব্দুল হালিমের বইগুলো চমৎকারভাবে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, চমৎকার। তো আমি যে কথাটা শুরু করেছিলাম ওভাবে, যে আসলে বিষয়টা হচ্ছে আমাদের যা কিছু সৃষ্টি করেছি আদি থেকে সবগুলো কিন্তু সংস্কৃতির অংশ। অল হিউম্যান ক্রিয়েশন ইজ কালচার, সংস্কৃতি। এখন সংস্কৃতিকে কিন্তু কার্ল মার্কস বলছেন আমরা সংস্কৃতি বুঝবো কোনটা? সংস্কৃতি বুঝতে হলে আমাকে মৌলিক কাঠামো বুঝতে হবে। মৌলিক কাঠামো হচ্ছে উৎপাদন ব্যবস্থা। আদিম সভ্যতায় কি ব্যবস্থা ছিল? সাম্যবাদী অবস্থায় কি উৎপাদন ব্যবস্থা ছিল? সামন্ততান্ত্রিক অবস্থা কি ছিল? পুঁজিবাদী অবস্থায় কি আছে? বা সমাজতন্ত্রে কোন ধরনের উৎপাদন ব্যবস্থা আছে? সেই উৎপাদন ব্যবস্থা ভিত্তিতে উৎপাদন হাতিয়ার যাদের হাতে, তারাই কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থা কার? যন্ত্রপাতি, পুঁজি, কৌশল, মানুষকে কর্মকে খাটানোর জন্য, যেখানে কাজের ভাই আছেন শিল্পপতি, উনি আরো ভালো বলবে সেটা। তার মানে হচ্ছে উৎপাদনের হাতিয়ার, মিনস অফ প্রোডাকশন। উৎপাদনের হাতিয়ারগুলো যার কাছে, উনি কিন্তু সমাজ নিয়ন্ত্রক। এবং সেটা কিন্তু আমরা যখন সামন্তবাদ ছিল সেটা দেখেছি কি, যিনি জমির মালিক। পুঁজিবাদ কর্তৃক এসছে। পুঁজিবাদ আসার বিভিন্ন ব্যাখ্যা আছে। ম্যাক্স ওয়েবার বলছেন প্রটেস্ট্যান্ট এথিক্স থেকে আসছে। অর্থাৎ আগে ছিল ক্যাথলিক, সেই ক্যাথলিক ছিল গির্জার যে পুরোহিতরা ছিল, তারাই মনে করতো যে তারাই সমস্ত কিছুর মালিক এবং গির্জায় সকল সম্পদের মালিক। মানুষ কি মরতো? মানুষ গির্জার কাছে সমস্ত সমর্পণ করত, সমস্ত কি সম্পর্ক করতো, এবং গির্জা যা বলতো তাই তারা শুনতো। তাদের সম্পদ সব কিছু তারা চাষাবাদ করতো, গির্জায় জমা দিত। এবং পুরোহিত যেটি করতো, গির্জার পাদ্রী যেটি করতো, কাকে কি পরিমাণ চাল দেওয়া হবে, ধান দেওয়া হবে। এবং সে যত বেশি গির্জাকে খুশি করতে পেরেছে, গির্জা মানে পাদ্রীকে, তত বেশি পাদ্রী তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ঠকানোর চেষ্টা করছে। কীরকম? দেখে সেখানে সার্টিফিকেট, এই যে আজকে আমরা অনেকেই যাদের কথা কিছু আগে মুসাফা বললো, অনেককে সার্টিফিকেট বিক্রি করি, বেহেশতের সার্টিফিকেট। এটা কিন্তু আজকে নতুন বিষয় না, হয় সেই ক্যাথলিক থেকে শুরু হয়েছিল সার্টিফিকেট বিক্রি। অর্থাৎ তখন তারা দাবি করেছিল বেহেশতে যেতে গেলে তোমার বিভিন্ন ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বেহেশত আছে। তুমি যত বেশি পাদ্রীকে সুখী করতে পারবে, তত বেশি তোমার পুজো দিয়ে, তোমার পুজো মানে কি, পরিবার দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, সংসার দিয়ে, শ্রম দিয়ে, সব মেধা দিয়ে যত বেশি পাদ্রীকে খুশি করতে পারবে, তত বেশি পাদ্রী খুশি হলেই ঈশ্বর খুশি হবে বেহেশতের। এবং সার্টিফিকেট লিখে দিতেন কি, তোমার জন্য ক্লাস 1 সার্টিফিকেট বরাদ্দ হলো, এবং এই সার্টিফিকেট বুকে নিয়ে তারা কিন্তু খবরে চলে যেত। কিন্তু এই বিষয়টা দীর্ঘ সময় চলে এসছে। তখনই জন ক্যালভিন, মার্টিন লুথার, এই সমাজ সংস্কার যারা বলছে, তারা এসে দেখলো যে আসলে তো এভাবে পুরো সমাজকে ধ্বংস করে দেওয়া, কোনো সমাজে ক্রিয়েটিভিটি বলে কিছু নেই। কারণ মানুষ সব গির্জার উপর নির্ভরশীল, পাদ্রীর উপর নির্ভরশীল। তো মানুষ যে কিছু চিন্তা করবে, কোনো বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান যে উন্মেষ ঘটাবে, তার কোনো সুযোগ ছিল না, কারণ সব পাদ্রীর উপরে, গির্জার উপর নির্ভরশীল। তখনই মার্টিন লুথার আর জন ক্যালভিনের মতো সমাজকর্মী বললেন, নো, স্টপ, তুমি অনেক করেছো, এখন তুমি থামো। আমরা তোমার মাধ্যমে ঈশ্বরকে চাই না, আমরা ঈশ্বরকে চাই সরাসরি ঈশ্বরের সাথে। ঈশ্বর আমার সম্পর্ক, অর্থাৎ আমি আর তোমার মাধ্যমে ঈশ্বরের পুজো করব না, আমি ঈশ্বরকে খুশি করবো আমি আমার উপাসনা দিয়ে, প্রার্থনা দিয়ে, আমার উপার্জন দিয়ে। এবং যে যত বেশি কাজ করবে সে তত বেশি উপার্জন করবে, ঈশ্বর তত বেশি খুশি হবেন, এবং ঈশ্বর তার প্রতি অনুগ্রহ দান করবেন, এবং সে বেহেশতের অটোমেটিক্যালি পেয়ে যাবে। সেই জন্য এদের বলা হয় প্রটেস্ট্যান্ট। ওরা ছিল প্রটেস্ট করেছিল। এই ক্যাথলিক থেকে যে প্রটেস্ট করে এদেরকে বলে প্রটেস্ট্যান্ট। তারা প্রটেস্ট করেছিল বলেই, বিদ্রোহ করেছে বলে এদেরকে আমরা বলি প্রটেস্ট্যান্ট। এবং সেই বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব ছিল কি জন ক্যালভিন, মার্টিন লুথার। এরা এসে এই ক্যাথলিক থেকে দুভাগ হয়ে গেল, এবং তারা ডক্ট্রিন বলা হয়। ডক্ট্রিন কী ছিল? টাইম ইজ মানি, মানি ব্রিংস মানি, সময়ই টাকা, টাকায় টাকা আনে। এই এক ধরনের মানুষের মধ্যে যে বোধের জন্ম দিতে পেরেছে, মানুষ অধিক মাত্রায় কাজ করেছে, উপার্জন করেছে,
সৃজনশীল হয়েছে, মননশীল হয়েছে, ঈশ্বরকে খুশি করার জন্য তাদের সর্বশক্তি দিয়ে তারা কাজ করেছে। এবং সেখানেই এই মানবিকতার একটা বিজয় সেখানে স্থাপিত হয়েছে প্রথম ধাপে। এবং সেখানে গিয়ে মানুষের প্রতি মানুষ সম্প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু ডেভেলপ করেছে। আরও পরে এসে যদি আমরা দেখি, এটা কিন্তু ম্যাক্স ওয়েবের কথাটা বলেছেন, এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদ এসছে এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। মার্কস এটার বিরুদ্ধে বলছেন না, পুঁজিবাদ ডেভেলপ করেছে, সারপ্লাস থেকে এসছে, যে সাম্যবাদী সমাজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে পরে এসছে বহু পরে, কিন্তু সামন্তবাদী সমাজে ভূমির মালিক ছিল একদিকে, আর ভূমি যারা প্রজা তারা একদিকে। প্রজারা খাটত, আর যারা মালিক ছিল তারা তাদের খাটিয়ে যেটুকু পাওয়া সেগুলো তারা উপার্জন করত। যেমন আমাদের এখানেও 1793 যে আমাদের বলছি ল্যান্ড, আমাদের ভূমি ব্যবস্থা যেটা হয়েছে, আমরা চিরস্থায়ী বন্দোবস্ত যেটা লর্ড কার্জন করেছিলেন, সেই ভূমি ব্যবস্থার পরিবর্তনের ফলে কী হয়েছে, এই দেশে একটা শ্রেণীভিত্তিক সমাজ তৈরি হয়েছে, অর্থাৎ জমিদার শ্রেণী, যারা আমার নামের পিছনে চৌধুরী আছে। এই চৌধুরীগুলো কারা? চৌধুরী হচ্ছে ওই ব্রিটিশ বেনিয়াদের দালাল। মানে দালাল শুনতে খারাপ লাগে, কিন্তু ওদের এজেন্ট চৌধুরী। আবার পরে এসে বিভিন্ন খান বাহাদুর তকমাগুলো দেওয়া হয়েছে। এগুলো কি জন্য? যত বেশি যে তাদেরই খুশি করতে পেরেছেন, তত বেশি সেগুলো ওভাবে পেয়েছেন। কিন্তু তারা কিসের বিনিয়োগ পেয়েছেন? কঠিন একটা নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়ন করে প্রজাদের উপর তারা আদায় করেছে রাজস্ব। যেগুলো ফিস করা ছিল সেগুলো দিয়েছেন, বাকিগুলো তারাই ভোগ করেছে। এইভাবে কিন্তু সমাজ চলে এসছে। তো আমি যে কথাটা আবার বলছি যে সাম্যবাদ থেকে সামন্তবাদে যে উদ্বৃত্ত হয়েছে, সেই উদ্বৃত্ত কাজে লাগিয়েছে কারা? যেমন আমাদের কিছু বাংলাদেশের কথা বলি, দক্ষিণ ভারত। এই দক্ষিণ ভারত মাইসোর থেকে শুরু করে এই পুরো বাংলা পর্যন্ত, অর্থাৎ আমরা তামিলনাড়ু, আমাদের এই কর্ণাটক, অর্থাৎ মাইসোর থেকে শুরু করে যেটাকে আমরা দাক্ষিণাত্য বলি বা দক্ষিণাত্য বলি বা ডেকান্স বলি ইংরেজিতে, সেই দক্ষিণ ভারত কিন্তু পুরোপুরি ছিল স্বয়ংসম্পূর্ণ গ্রাম ব্যবস্থা। আমাদের পঞ্চায়েত ছিল, আমরা যাই প্রয়োজন ছিল সবাই আমরা উৎপাদন করতাম। কেউ চাল উৎপাদন করলে অন্য কেউ চিনি উৎপাদন করতো, অন্য কেউ তেল বানানোর চেষ্টা করতো, অন্য কিছু লবণের চাষ করতো। তাহলে কি হতো, আমরা আমাদের মধ্যে যা কিছু প্রয়োজন ছিল একে অপরের সাথে বাটার সিস্টেম হতো। মানে কোনো তখন মানি ফ্লো ছিল না, ক্যাশ কিন্তু মানি ছিল, তখন মানি ভারতবর্ষে এই অঞ্চলে এই মুদ্রার কোনো প্রচলন ছিল না। এবং সমস্ত উৎপাদনগুলোকে আমরা পরিবার ভিত্তিক বন্টন করা হতো, এবং সেগুলোকে যত ধরনের সমস্যা হয় ওই পঞ্চায়েতই সেগুলো ঠিক করতো। যেমন সেই জন্য বলা হতো গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। এগুলো কিন্তু আসলে কিন্তু অত্যন্ত সঠিক তথ্য, এগুলো কোনো বিভ্রান্তি নেই, এগুলো সত্যিকার এক্সিস্ট করেছিল বলেই এই কথাগুলো এসছে। কিন্তু আমাদের যদি সমাজ ব্যবস্থায় দেখি, তাহলে পুঁজিবাদটা যে আসছে, বললাম যে সারপ্লাস থেকে আগে ছিল আমাদের গরুর গাড়ি। এই গরুর গাড়ির চাকা থেকে চিন্তা করতে করতে তারা গাড়ির চাকা বানালো। তখন পুঁজিবাদ করতে কাছে দেখেন আপনার তিনটা সন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা হচ্ছে 1776, 1776 সাল আমেরিকার স্বাধীনতা, 1750 ইংল্যান্ডের শিল্প বিপ্লব, 1789 ফরাসি বিপ্লব। এই তিনটি সন পুরো বিশ্বকে পাল্টে দিয়েছে। 1750 সালে যে বিপ্লবটা হলো, শিল্পী বিপ্লব, সেটা প্রায় 100 বছরের বেশি চলমান ছিল, ইংল্যান্ডে যেটা হয়েছিল। আজকে আমরা যে ম্যানচেস্টার বা ডান্ডি বলি, সেগুলো কোথেকে এসছে? এই ভারতবর্ষের সম্পদ, এই ভারতবর্ষে নীলকরদের সম্পদ, ভারতবর্ষের রাজস্ব, ভারতবর্ষের মণিমুক্তা থেকে শুরু করে সেই লুণ্ঠন প্রক্রিয়ার ফসলে যে উপনিবেশিক ছিল, কলোনিয়াল সিস্টেম আমাদেরকে থেকে তারা শোষণ করে গিয়ে ম্যানচেস্টার, ডান্ডি, বড় বড় শহরগুলো হয়েছে। এবং সেখানেই আপনারা জানেন যে স্টিম ইঞ্জিন যে আবিষ্কার করলো, এই যে স্টিম ইঞ্জিন আবিষ্কার করলো, যে আবিষ্কার করতে হয়েছে সেখান থেকে এই গবেষণার থেকে শুরু হয়েছে। এবং স্টিম ইঞ্জিনের আবিষ্কারের ফলেই কিন্তু এই প্রথম যন্ত্র কৌশল কিন্তু শুরু হয়েছে। তখন এই যন্ত্র কৌশলের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা শুরু হলো। যখন এই উৎপাদন ব্যবস্থা শুরু হলো, দেখবেন ইংল্যান্ডে কিন্তু অনেক লোক চাকরি হারাচ্ছিল। কারণ যখন যন্ত্র কৌশল হচ্ছে, তখন ম্যানুয়াল পাওয়ারটাকে রিপ্লেস করলো কে? মেশিন পাওয়ার। যখন মেশিন পাওয়ার মানুষের শক্তিকে নিয়ে নিল, তো মানুষ অটোমেটিক্যালি বিদ্রোহ করলো।
এবং তারা কিন্তু একসময় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে এই মিল কারখানা ভাঙা শুরু করেছিল। কিন্তু তখন কার্ল মার্কস বলছিল দিস ইজ ফলস কনসাসনেস। এরা কনসাস, যারা শোষিত হচ্ছে, কিন্তু কারা ওদের শোষিত করছে এই সম্পর্কে তারা সত্যিকার ধারণা পাচ্ছে না। কারণ মিল, যন্ত্রপাতি, পাকা টাকা যেগুলো আমাদেরকে কেউ শোষণ করছে না। শোষণ করছে কে? এই যন্ত্রের মালিক। এই যন্ত্রের মালিক বা যন্ত্রের মালিকরা আমাদেরকে কম মজুরি দিয়ে ভীষণ শ্রম নিয়ে আমাদেরকে শোষণ করছে। কিন্তু এইটাকে কার্ল মার্কস বলেছিল ফলস কনসাসনেস, অর্থাৎ আমরা সচেতন কিন্তু ভুল সচেতন। তাহলে সচেতন হতে হলে বুঝতে হবে যে আমি আদৌ শোষিত হচ্ছি কিনা, শোষিত হলে কোন কারণে হচ্ছি, কিভাবে হচ্ছি এবং কোন পন্থায় হচ্ছি, সেটা যদি আমি চিহ্নিত করতে না পারি তাহলে কখনো আমি এর থেকে পরিত্রাণও পাবো না। আজকে কিছুক্ষণ আগে মুসা ভাই যে কথাটা বললেন, এটি একই ধরনের আমাদের একই লাইন অফ কথাবার্তা এগিয়ে আসছে। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি, যাক আমি আসছি এই জায়গায়, আমার একটু দূরে চলে যাচ্ছি মনে হচ্ছে, কারণ এটা বিস্তৃত বিষয়। তো সংস্কৃতির সম্পর্কে সবচেয়ে যিনি উল্লেখযোগ্য ডেফিনেশন হচ্ছেন ইবি টাইলার। ইবি টাইলার বলছেন সমস্ত ক্রিয়েশন হচ্ছে যা মানুষের সৃষ্টি করেছে। যেখানে এই রোস্টামটা, এটা কোত্থেকে এসছে? প্রকৃতি থেকে। এটা ছিল কোথাও গাছ, এই গাছটাকে কেটে কুটে আমরা প্যারেক ট্যারেক মেরে তাকে ব্যথা ট্যাথা দিয়ে বুকটা ভেঙে দিয়ে তাকে নিয়ে এসছি এখানে। এই টেবিলটা দেখেন, এই পাখাটা দেখেন, এই বিল্ডিং দেখেন, প্রতিটি বিষয়কার প্রকৃতির। এই প্রকৃতি থেকে জয় করে প্রকৃতির সম্পদে কাজে লাগিয়ে আমাদের আপনাদের প্রয়োজনে আজকে এগুলো করেছে। তাহলে আমাদের সকলে মানুষের সংস্কৃতি, এটা মানুষের কাজ, মানুষের সৃষ্টকর্ম। তাহলে এগুলোই আমাদের সংস্কৃতি। সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এটা সবগুলো বস্তু যেগুলো আমি ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কিন্তু বইও বস্তু, কিন্তু পড়া বস্তু না। বই আমরা ছুঁতে পারি, দেখতে পারি, এটা মুভ করাতে পারি, এটা কিন্তু বস্তু। বইয়ের লেখাগুলো এগুলা রাষ্ট্রের ওপর অন্তমিলের, এটা কিন্তু আর বস্তু হতে পারবে না। রাষ্ট্রের ওপর অন্তমিল কি হয়ে যাবে? তখন ভাব। এই বস্তু আর ভাবের যে সমন্বয়, এটি কিন্তু আমাদের অনেক যুগ ধরে এখনও চলমান আছে বলেই আমরা সমন্বয় করতে পারছি। এবং বস্তুবাদের সাথে ভাববাদের বিনিময় অথবা সমন্বয় অথবা কোলাবোরেশন বলি, অর্থাৎ যেভাবে হোক না কেন একটি সার্থক রূপায়ণের মাধ্যমে আজকে সমাজ জ্ঞান আসছে। যেমন এই বিটালা যেটা বলছিলেন, বলছেন যে অল হিউম্যান ক্যাপাবিলিটিস, কালচার হচ্ছে সকল মানুষের অল ক্যাপাবিলিটিস, হুইচ ইনক্লুডস যে আমাদের শিক্ষা, আমরা যে জ্ঞানের কথা বলছি, শিক্ষাটা কিন্তু সংস্কৃতির অংশ, আমাদের সাহিত্য সংস্কৃতির অংশ, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, গান, বাজনা, কবিতা, সাহিত্য, ধর্ম, সব কিছু সংস্কৃতিরই সৃষ্টি। এখন এই সংস্কৃতি কোথেকে আসছে? ওই বললাম, কার্ল মার্কস বলছেন যে এটা হচ্ছে সুপার স্ট্রাকচার, কাঠামো হচ্ছে উপরে কাঠামো, আর হচ্ছে মৌলিক কাঠামো। মৌলিক কাঠামো হচ্ছে উৎপাদন ব্যবস্থা, যেখানে উৎপাদন সম্পর্কের সাথে উৎপাদনের হাতের যে মালিকের সাথে সম্পর্ক আর হচ্ছে যে শ্রম বিক্রি করছে। দেখেন, শ্রমিকের অনেকে বলে, কার্ল মার্কস বলে, সবাই বলি, শ্রমিকের শ্রম ছাড়া বা শৃঙ্খল ছাড়া হারানোর কিচ্ছু নেই। একজন শ্রমিকের শ্রম ছাড়া আর তার কিছু বিক্রি নেই। এই যে আমরা বলি থিওরি অফ সারপ্লাস ভ্যালু, উদ্বৃত্ত মূল্য, এটা কোথেকে এসছে? এটা হচ্ছে যারা মিল কারখানাগুলো, এটা আমি এই জন্য কাজের ভাইকে ওনাকে উদ্দেশ্য করে বলছে না, ওনারা এটা ভালো জানেন, বুঝেন, এই কারণে সবাই বুঝেনি। কারণ আমরা, কার্ল মার্কস বলছে এটা এমসি স্কোয়ার, মানে হচ্ছে আমরা প্রথম 4 ঘন্টা যে কাজটা করছি, সে কাজটা করছি ওই যে মালিক তার যে পুঁজি বিনিয়োগ করেছে, যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিকের বেতন, ওই প্রথম 4 ঘন্টা কিন্তু তার মূল্য নিয়ে আসছে। মাঝখানে 1 ঘন্টা ব্রেক, কারণ তাকে সুস্থ রাখতে হবে, নারী শ্রম দেবে করে, তাকে দুপুরে খাবারের সুযোগ দিতে হবে। 1 ঘন্টা সুযোগ না দিলে সে শ্রম রিগেইন করতে পারবে না, রিগেইন না করলে সে আর কাজ করতে পারবে না। তাহলে 1 ঘন্টা কিন্তু তার 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কিন্তু ধরা হচ্ছে, এটা কিন্তু ইনক্লুডেড। বাকি যে 3 ঘন্টা কাজ করছে, সেই 3 ঘন্টা কাজ করছে পিওরলি ফর দ্য বেনিফিট অফ দ্য ইনভেস্টার্স অথবা মালিকদের, তাদের উদ্বৃত্তের জন্য এগুলো করে। এই জন্যই কার্ল মার্কস বলছে যে শ্রমটা কিন্তু এটা শ্রমের উদ্বৃত্ত হচ্ছে, এটা কিন্তু মূল্যের উদ্বৃত্ত না। শ্রমের বিনিময়ে যে মূল্যটা পাচ্ছে সেটাই হচ্ছে উদ্বৃত্ত, এবং সেটাই হচ্ছে তার লাভ। সে যত বেশি কম দিয়ে আপনাকে কাজটা করাতে পারবে, মালিক তত বেশি লাভবান হবে। এবং সেই কারণে মানুষের মধ্যে একটি দ্বান্দ্বিক, ডায়ালেকটিক্স বলা হচ্ছে,
দান দিয়ে প্রক্রিয়া চালু হয়েছে। এটি নেভার এন্ডিং, চলতেই থাকবে। হয়তো কিছু সময়ের জন্য আমাদেরকে কিছু বোনাস দেওয়া হলো, কিছু পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হলো, কিছু ফ্রিঞ্জ বেনিফিট দেওয়া হলো, কিছু মহার্ঘ ভাতা দেওয়া হলো, দিয়ে আমাদের কিছু সময় শান্ত করা হলো। এখন দেখুন এখন ভারতে কী হচ্ছে, ভারতে কৃষক আন্দোলন হচ্ছে, সমস্ত কৃষকরা কিন্তু এক হয়ে গেছে। এখন মোদী সাহেব এখন রীতিমতো অমিত শাহকে নিয়ে অনেক গবেষণা করে একটা আলোচনা তারা বসতে যাচ্ছে, কারণ ভারত থেকে পুরো তারা অচল করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এই সাময়িক তাদেরকে তাদের ডিমান্ডগুলো পূরণ করে সরকার কিছুদিন টিকে থাকবে, আবার তাদের পরিচয় যখন বেড়ে যাবে চাহিদা, আবার তারা আবার আন্দোলন করবে, আবার তারা আলোচনায় বসবে। এভাবেই কিন্তু এটা বলে অ্যান্টাগনিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ আমার মধ্যে ক্ষোভ যন্ত্রণা সবসময় থাকবে যতক্ষণ আমি আমার চাহিদা পূরণ করতে পারছি। কারণ আমার প্রতিদিনকার জীবনযাপনে দেখুন আমার যে পরিমাণ অর্থ উপার্জনের প্রয়োজন, সে অর্থ উপার্জন আমি পাচ্ছি না। তাহলে যে আমাকে অর্থ ব্যয় করতে হবে সেটা, তো সেই অর্থর যে উপার্জনের সাথে যদি আমার ব্যয়ের সম্পর্ক না থাকে, অর্থাৎ প্রাপ্তির সাথে প্রত্যাশার সম্পর্ক যদি শূন্যতা হয়, সেক্ষেত্রে আমার মধ্যে হতাশা জন্মাবেই। আমি আমার ছেলেকে ভালো স্কুলে দিতে পারবো না, ভালো কাপড় দিতে পারছি না, এবং অটোমেটিক্যালি তার মধ্যে এক ধরনের হতাশা ক্ষোভ জন্মাবে সমাজের প্রতি, মানুষের প্রতি, এই পুরো সিস্টেমের প্রতি জন্মা যাবে। এখন কার্ল মার্কস ওই জন্যই বলছিলেন আমাদের এগুলো যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদের যেতে হবে সুষম বর্ণ। সুষমটা একমাত্র হচ্ছে সমাজতন্ত্র, যার মাধ্যমে সামাজিক মালিকানা হবে, সামাজিক মালিকানার মাধ্যমে সেই উৎপাদন হবে এবং সবাই সেই উৎপাদনে শরীক হয়ে সেই মালিকানাগুলো প্রাপ্ত হবে, যার যতটুকু প্রয়োজন সমাজ তাকে সেই প্রয়োজন দেবে। আমি ইরাকের একটা কাহিনী বলি। আমি সাদ্দাম হোসেনকে আপনারা কে কীভাবে জানাবেন জানি না, আমি অত্যন্ত ভক্ত তার, কারণ আমি প্রত্যক্ষভাবে আমাদের মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি ইরাক গিয়েছিলাম, প্রায় 3 সপ্তাহ সেখানে থেকেছিলাম। আমার প্রয়াত আমার শ্রদ্ধেয় নেতা আবি মহিউদ্দিন চৌধুরী সুজনও ছিল, বর্তমান পাশে সুজনও ছিল। আমি ইরাকের প্রত্যন্ত অঞ্চলে গেছি। সাদ্দাম যে কাজটা করেছিল বিশ্বাস করবেন না, একটা অভূতপূর্ব কাজ। যে 14 টাকা, ওদের 14 সাদ্দাম বলে, ওরা আমার টাকা, ওরা টাকাকে সাদ্দাম বলে, ওরা সব সাদ্দাম। এটা প্রথম যুদ্ধের পরে মাঝখানে সময় ছিল, ওই সময় আমি গিয়েছিলাম। তারপরে রাশিয়ার যুদ্ধে তাকে ধ্বংস করে দেওয়া হলো অহেতুক, কিচ্ছু পায়নি তার বিরুদ্ধে, কোনো কেমিক্যাল সুইপন বললেন, কোনো ধরনের কোনো কিছুই বিরূপ কিছু পাওয়া যায়নি, কিন্তু শুধুমাত্র তাকে দোষারোপ করে মানে ধ্বংস করে দেওয়ার জন্য। বিশেষ করে আরব বিশ্বকে আপনারা নিশ্চয়ই জানেন, এই যে বাগদাদ বিশ্ববিদ্যালয় বিশ্বের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এবং বাগদাদ বিশ্বের যে লাইব্রেরিটা ছিল এই চেয়ে উন্নতম লাইব্রেরি বিশ্বে কখনো ছিল না। আমি তারপরে বলবো আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে আমি গেছি 2 বার। আমি এই জন্য বলছি সাদ্দামকে ধ্বংস করার পিছনে একটা বিশাল সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এবং ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি কি সাদ্দামকে বিনা কারণে কেমিক্যাল উইপন্স আছে, সাদ্দাম ওপেন করে দিয়েছে, অনেক টিম গেছে, কোথাও কোনো খুঁজে পেয়েছে কিচ্ছু পায়নি, কিন্তু তাকে শেষ পর্যন্ত কী করা হলো, হত্যা করা হলো। এই যে কারণগুলো যদি আমরা দেখি তাহলে পুঁজিবাদী বিশ্বের এই লুম্পেন ব্যবস্থাপনা, তাদের অর্থলিপ্সা, তাদের লোভ, তাদের ক্ষমতা আধিপত্য, এগুলো কত যে ভয়ঙ্কর, এগুলো যদি আমরা বিবেচনা করতে না পারি তাহলে কখনো ওই মৌলিক কাঠামোর পরিবর্তনটাকে আমরা চিন্তা করতে পারবো না। এবং মৌলিক কাঠামো যদি পরিবর্তন না হয় তাহলে উপরি কাঠামো কখনোই পরিবর্তন হবে না। আজকে কাহিনী দেখুন একটু, আমরা বলি সংস্কৃতি অসম অগ্রগতি, কালচারাল ল্যাগ বলি। দেখুন আমেরিকাতে প্রচুর পরিমাণে কম্পিউটার বানাচ্ছে, ভার্সন চেঞ্জ হচ্ছে, ভার্সন 1 2 3 4 5 5 চলে গেছে, এখন নতুন নতুন ডিভাইস তৈরি হচ্ছে। কোথায় বানাচ্ছে এগুলো, উন্নত বিষয়গুলো এগুলো বিক্রি করবে কোথায়? আমাদের মতো উন্নত বিশ্বে। তাহলে আগে কিন্তু দেখুন ওরা আমাদের কাছে হার্ডওয়্যার দিয়ে দিচ্ছে, আগে হার্ডওয়্যার বিক্রি করে আমাদেরকে বলছে তোমরা হার্ডওয়্যারগুলি নাও, কিন্তু হার্ডওয়্যার চালাবে কে, কম্পিউটার চালাবে কে, ওদের মেশিনগুলো চালাবে কে? এখনও চিটাগং ঢাকা ক্যান্টনমেন্টে এত কোটি কোটি টাকার অস্ত্র জমা পড়ে আছে যেগুলো পলিথিন ঢেকে রেখেছে, আপনারা গিয়ে দেখবেন সেখানে, সেগুলো চালানোর মতো যোগ্য দক্ষ সৈনিক আমরা তৈরি করতে পারি। এমন অনেক যন্ত্রপাতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, জেনারেটরের কথা বলি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যেগুলো আমদানি করি আমরা, সেগুলো আমাদের ওই চালানোর মতো যোগ্যতা আমাদের নেই। তাহলে হার্ডওয়্যার যখন আগে বাড়িয়ে দিচ্ছি তখন সফটওয়্যার তো কিনতে হবে। সফটওয়্যার মানে কি, এই মানুষ যারা এগুলো চালাবে। তাহলে হার্ডওয়্যার কি চালানোর জন্য যে সফটওয়্যার ব্যবস্থা করছি আমরা, এই বিল গেটসের কথা বলছি, অমুকের কথা বলছি আমরা,
বিশাল বিশ্ব ধনাঢ্য ব্যক্তিগুলো, তাদের ধনের পিছনের মূল উৎসটা কোথায় দেখতে হবে। তাহলে কি তারা যে আগে আমাদেরকে হার্ডওয়্যার পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে আমাদেরকে সফটওয়্যার কিনতে হচ্ছে, অর্থাৎ আমাদেরকে ব্রেইন তারা যেটা বলছে সেটাকে প্রেসক্রিপশনটা গ্রহণ করতে হচ্ছে। এখন আমাদের আজকে দেখেন, আজকে তাদের প্রেসক্রিপশন গ্রহণ করেছে। অবশ্যই আমি বলবো যে ডিজিটাল বাংলাদেশ অবশ্যই একটি ইতিবাচক দিক, কারণ বর্তমান যুগে ডিজিটালাইজ করতে না পারলে আমরা টিকতে পারবো না। আজকে আমাদের গার্মেন্টস বলেন, বিশ্বের দেশগুলো এত দ্রুত চলছে, ওরা কিন্তু আমি দেখেছি জাপানে, হংকংয়ে, আমেরিকায়, লন্ডনে, আমি বিশ্বের এমন কোনো দেশ না যে আল্লাহ আমাকে নিয়ে যায় নাই পড়াশোনা। আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফুল ব্রাইট প্রফেসর ছিলাম, আমি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, আমি বেলজিয়ামের প্রফেসর, আমি টরন্টোতে ছিলাম, আমি জাপানে পিএইচডি করেছি, সব দেশ আমার পড়া হয়েছে। এবং বিশাল বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বার্লিনে আমি বিজনেস স্কলার ছিলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এগুলো দেখেছি বলেই বলছি, আমার অভিজ্ঞতা বলছে, আমি 5 বার হজও করেছি, আবার আল্লাহর রহমতে এটাও করেছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে আসলে পুঁজিবাদী বিশ্ব নতুন নাম দিয়েছে বিশ্বায়ন। এটা কিন্তু একই চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, শোষণের মাত্রার প্রক্রিয়ার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। একই প্রক্রিয়াটাকে তারা উন্নত মানের করে কিভাবে তথ্য প্রযুক্তিগুলিকে, আমরা এখন বলছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বলছি। হোয়াট ডু ইউ মিন? চতুর্থ শিল্প আমার কী হবে? রোবোটিক্স আমার কী হবে? যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমার কয়েকটা লেখা সেটা আছে, শুধুমাত্র 12.5 লক্ষ মানুষ এই করোনাকালে কর্মহীন, এটা রাষ্ট্রদূত ছাপিয়েছে তার পত্রিকা। 12.5 লক্ষ মানুষ দক্ষিণ এশিয়ায় কর্মহীন হয়ে যাবে। আমি লিখেছি কর্মহীনতার গ্রামযাত্রা, রাষ্ট্রদূত পত্রিকা লেখা আছে, এটা সময়কালও ছিল, জনকণ্ঠ লেখা ছিল। তাহলে আমরা আমাদের কর্মসংস্থান করতে পারছি না পর্যাপ্ত, যাতে যত সংখ্যক প্রয়োজন সেই পর্যায়ে আমাদের কর্মসংস্থান নেই। তাহলে আমরা যদি এর বিপরীতে যদি আমরা আমাদের এই মেকানিজমগুলো নিয়ে আসি, যেখানে কর্ম দক্ষতা চলে যাবে কার কাছে? মেশিনের কাছে, নট মানুষের কাছে। তা মানুষগুলো কি হবে? অটোমেটিক্যালি বেকার হবে। বেকার হলেই কি হবে? একটা সমাজে অস্থিতিশীল হবে, বেকারত্ব বাড়বে, মানুষের কর্মহীনতা বাড়বে এবং দুর্ভোগ বেড়ে যাবে। তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে? ব্যালেন্স করতে হচ্ছে। কারণ আমরা গরিব দেশ, উন্নত দেশ, তারা বলে যে আমাদের উন্নয়ন করছে। আমি আমার লেখা সবসময় বলেছি, আজকেও বলছি, আমার লেখা আছে, আজাদি পূর্ব কোনো আছে, যেটাতে আছে, গত পরশু সমকালও আছে, তার আগের দিন গঞ্জন, আমি প্রায় লেখা এই কথাটা বলার চেষ্টা করছি। এটা হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন। ওরা আমাদেরকে এমনভাবে করে রাখছে যাতে আমরা কখনো স্বয়ংসম্পূর্ণ হতে না পারি, স্বয়ংবর আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে না পারি। কোনো না কোনোভাবে আমাদেরকে তারা ওই যখনই আমাদের ক্ষুধা পাবে কিছু দেবে, আবার ক্ষুধা মিটে গেলে আবার কিছু দেবে, অর্থাৎ সারা জনমের জন্য আমরা পরনির্ভরশীল হয়ে থাকবো, তাদের উপর নির্ভরশীল হয়ে থাকবো। কারণ তাদের চেইন অফ যে নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি যে নির্ভরশীলতা, এটা সম্পর্কে ওয়ারেনস্টাইন বলুন, জেমস প্যাথরাস বলুন, ফ্র্যাঙ্ক বলুন, অনেকেই আমাদের এই রমেশ দত্ত বলুন, প্রত্যেকেই লিখেছেন প্রচুর, হামজা আলাবি, তারপর আমাদের প্রচুর সংখ্যক। আমার বক্তব্য হচ্ছে দেখুন, আমরা যদি ওই সংস্কৃতি জায়গায় যেতে চাই, তাহলে আমাদের সংস্কৃতিটাকে অসম না করে সুষম করতে হবে। অর্থাৎ এখন আমি গান বাজনা করছি, দেখুন আমাদের এখানে একদিন আমি এই উদাহরণস্বরূপ বলতে পারি, আমি মোহাম্মদপুরের পাশে বসে আছি বান্ডায়, সকালবেলা চলে পয়লা বৈশাখের ডিসি হিলে, আজ থেকে প্রায় 20-22 বছর আগে মোহাম্মদপুর বাসার সামনে বসে আমরা আড্ডা মারছি। আমি ডিসি হিল পার্ক থেকে আমরা গেলাম ওখানে, আমি মনসুর ভাই, মোমেন ভাই বারান্দায় বসে, তখন ওদের বাড়িটা ছিল সাহিত্য কুটির ছিল, দেখলাম ঠিক অপোজিটে হচ্ছে তাদের বাড়ির অপোজিটে কি আউটডোর স্টেডিয়াম, সেখানে কি হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে আমাদের পয়লা বৈশাখের দিন, সেখানে হচ্ছে তো আমরা শো কি বলে এটাকে ব্যান্ড শো। অর্থাৎ সেখানে পয়লা বৈশাখ এদিকে আমরা করছি এসো, আমরা করছি বাংলা চর্চা, বাংলা গানের চর্চা, আমরা করছি সাংস্কৃতিক চর্চা, ওইদিকে কিন্তু হচ্ছে কি ওই ব্যান্ড শো মানে সেখানে এই কি তখন আমরা হাসছি আর বলছি কিরে আমরা কোথায় আছি, এতক্ষণ ধরে কি করে আসলাম, এখন এই যে আমাদের কি দেখতে হচ্ছে, কি সুন্দর হচ্ছে। এখন দেখুন, আমি এটার বিরুদ্ধে নয়, আমি অবশ্যই তারুণ্যের যে উচ্ছ্বাস তার বিরুদ্ধে আমি কখনো নয়, কিন্তু কথা হচ্ছে আবার তারুণ্যরাকে কীভাবে
কাজের স্রোতটাকে তৈরি করে দেবো। যেমন দেখুন, আমি একটা উদাহরণ বলি। আমার নাতি, ছোট নাতি আছে আমার সাথে, সে সকালবেলায় পড়ে একটা কবিতা রবি ঠাকুরের, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এ পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুদার ঢালু তার বাড়ি। তেও কি চমৎকার কবিতা! এটা কিন্তু অক্ষরবৃত্ত কবিতা। দেখেন বৈশাখটাকে রবি ঠাকুর কেউ ভেঙে দিয়েছেন। কত বলছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমাদের ছোট নদী 8 মাত্রা, চলে বাঁকে বাঁকে 6 মাত্রা, 8 6 অক্ষরবৃত্ত। বৈশাখ মাসে তার হাঁটুল, তো বৈশাখ মাসে তার হলে 8 মাত্রা হচ্ছে না, কিন্তু শ্রুতি দিয়ে উনি 8 মাত্রা করেছেন। কারণ বৈশাখ ওই না দিয়ে অন্তস্থ দিলে কি হয়, 2 মাত্রা হচ্ছে। তাহলে শ্রুতিতে নিয়ে গিয়ে উনি বৈশাখকে 2 মাত্রা করে, বৈশাখ মাসে তার 8 মাত্রা হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, 2 ধার উচ্চতার ঢালু তার পানি। একটি কবিতার মধ্য দিয়ে কিভাবে বাংলাকে প্রকাশ করেছেন, কিভাবে শিক্ষাকে প্রকাশ করেছেন, কিভাবে সংস্কৃতিকে প্রকাশ করেছেন, কিভাবে প্রকৃতিকে, নিসর্গকে প্রকাশ করেছেন, কি অসাধারণ! দেখেন, আমি প্রায় সময় আমার লেখা থাকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার বই যেগুলো আছে প্রত্যেকটা বইতে দেখবেন সদা সত্য কথা বলিবে, বাবা মা সত্য কথা বলিলে ভালোবাসিবেন, যথাসময়ে যথা কাজ করিবে, সেটা হলে বাবা মা ভালোবাসিবেন। তাহলে এই পিতা মাতার ভালোবাসা পাওয়ার জন্য ছেলেকে বলছে কি, তুমি মিথ্যে কথা বলবে না, তুমি যথাসময়ে যথা কাজ করবে। তাহলে এই পিতা মাতার সাথে ছেলে একটা সম্পর্ক পাচ্ছে। তাহলে উনি এই পিতা মাতার সাথে তাহলে ওই পিতা মাতার সম্পর্ক আছে নাকি নেই? নাহলে এটা সিনক্রোনাস হচ্ছে কি করে? কিন্তু আমরা আজকে কি করি, কারণ আমরা ছোটোকালে খেলতে বলতাম, সকাল উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো ছিল। আজকে কি আমরা এই কথাগুলো উচ্চারণ করতে পারি? আমাদের মানুষ সংখ্যা ছিল, আগে ছিল মানুষ সংখ্যার কিন্তু ভুল ছিল। খালি আমাদেরকে চুরি শিখাতে হয় কি নিয়ম, কত সে দুধের সাথে কত সে পানি মিশালে কত লাভ হবে। ছোটকাল থেকে শিখিয়ে দিচ্ছে দুধের সাথে পানি মিশানোর অঙ্ক। তাহলে অটোমেটিক্যালি আমি যে শিক্ষা পাচ্ছি এগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আধুনিকতার নাম আমরা যেগুলো করছি, দেখুন এখন কিছু মনে করবেন না, এই যে আমরা অনলাইনে কথা বলছি এখন, এই অনলাইন সংস্কৃতি করতে এসছে, তাই না? এটি কোনো উপায় নেই, আমাদের বিকল্প নেই বলে আমাদের এটা করতে হচ্ছে। এটার বিরুদ্ধে আমি নয়, কিন্তু এই অনলাইন দেখুন, আজকে বাংলাদেশে প্রতিটি, আমার কিশোর গ্যাং অপরাধ নিয়ে সমকালে আপনার লেখা সমকালে আছে, এই দর্শন নিয়ে আমার প্রচুর লেখা হয়েছে বিভিন্ন পত্রিকায়, জাতীয় পত্রিকায় প্রচুর টক শো হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আসলে এই যে একটা বিশাল যে কর্মযজ্ঞ, যেগুলো নষ্ট কর্ম, পাপাচার, কদাচার, কদর্য, পাপিষ্ঠ কর্মযজ্ঞ হচ্ছে, তার পিছনে মূল কারণগুলো কি? কিছুক্ষণ আগে আমাকে ওই এসিডিবি থেকে সাক্ষাৎ এসে আরও 2টা বন্ধু এসে বলছে, স্যার একটু আমি পারবো না, রাষ্ট্র তোমাকে গালাগালি করতেছে, আমি চলে যাব তোমাদের সাথে টেলিফোনে। আমি কিন্তু টেলিফোনেই কথা বলি, আমি ঘর থেকে বেরোই না। এখন একমাত্র রাশেদ আর মুন্নি, সুমি আর কাদের আর ইত্যাদির কথা না শুনলে তোর আমাকে একবারে পরিত্যাজ্য করে দেবে, সেই জন্য এসেছি। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই বা করি, এ দেখুন, আমাদের একবার কাজী নজরুল গেছিলেন রবি ঠাকুরের কাছে, বললেন, কবিগুরু, আমাদের হিন্দু মুসলমানের এই সমস্যাটা কীভাবে সমাধান হবে? তো কবিগুরু রবি ঠাকুর বলছেন, কবি, আমরা মুসলমানদের দাড়ি নিয়ে একটা সমস্যা সমাধান করতে পারবো। বাবা, হিন্দুদের টিকিটটা কেটে দিলেই বা দাড়িটা কেটে দিলেই সমস্যার সমাধান হবে? কারণ জিজ্ঞেস করছে কবিগুরু কাকে? নজরুলকে। কারণ অন্তরের টিকিটটা যদি আমি কাটতে না পারি, অন্তরের যে নেজ, সেই নেজটা যদি আমি কাটতে না পারি, অন্তরের অন্ধকার যদি আমি দূরীভূত করতে না পারি, তাহলে এই সমাজকে কখনো আমি পরিবর্তন করতে পারবো না। এগুলো তো উপলক্ষ মাত্র। এই ভাস্কর্য, মূর্তি, আমি কিছুক্ষণ আগে সাক্ষাৎ দিয়ে এসেছি, আমি বলেছিলাম, দেখুন, আমি অনেক দেশে গেছি, মুসলিম দেশে, সেখানে ভাস্কর্য দেখেছি আমি। পাকিস্তানে কায়েদ মোহাম্মদ আলী ভাস্কর্য আছে, আমাদের দেশে আগে ছিল আবক্ষ মূর্তি, মাসুদ সূর্য আবক্ষ মূর্তি আছে সব জায়গায়। আবক্ষ মূর্তি এক বিষয়, ভাস্কর্য এক বিষয়, মূর্তি এক বিষয়।
কিন্তু এখন ভাস্কর্য হচ্ছে শিল্পকলা একটা প্রধান মাধ্যম। যে জাতি যত বেশি উন্নত হয়েছে সেই জাতি কিন্তু ভাস্কর্য তত বেশি সমৃদ্ধ ছিল বলেই এই উন্নয়ন এই পর্যায়ে আসতে পেরেছে। এটি দাভিঞ্চ থেকে শুরু করুন না, দাভিঞ্চের যে শুরু করুন, আজ স্পিংসের কথা বলুন। আজ স্পিংস, মিশরের যে স্পিংসটা, মিশর তো এই মুসলিম উম্মার জন্য একটা অত্যন্ত পবিত্র জায়গা। এবং মুসলিম উম্মার জন্য শুধু না, আল আজহার বিশ্ববিদ্যালয় যে ফতোয়া দেবে সেই ফতোয়া পুরো মুসলিম বিশ্ব এটা ফলো করতে বাধ্য। কারণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি গ্র্যান্ড ইমাম, আপনারা হয়তো অনেকে জানেন কি জানি না, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল বলে আমি বলছি। আমি যখন বাইশে চালাচ্ছিলাম তখন 2 বার আমি গিয়েছিলাম, আমার এমইউ সাইন হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি গ্র্যান্ড ইমাম, অর্থাৎ যারা বিসি প্রভিসি নিয়োগ দেন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্র তাদের নিয়োগ দিতে পারে না। আল আজহার বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন 52 জন একটা কমিটি আছে। এরা সবগুলো আবু রসুল্লাহ পাকের বংশধর, আল্লাহ রসুল বলা হয়। যিনি মারা যাবেন সিনিয়র লোক, তার পরবর্তীতে হবেন, এবং তারাই নির্ধারণ করবেন আল আজহার বিশ্ববিদ্যালয় 1400 বছর আগের বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ক্যাম্পাস হচ্ছে মোর দেন 300-এর উপরে ক্যাম্পাস রয়েছে। ছাত্র সংখ্যা হয়েছে মোর দেন 5.5 লক্ষের উপরে ছাত্র সংখ্যা ইন ক্যাম্পাস, আউট ক্যাম্পাস বাদ দিয়ে। এটাকে আল আজহারই বলা হয়, আল আজহারি বিশ্ববিদ্যালয় আলাদা বলা হয়। তো আমি সেই বিশ্ববিদ্যালয়ে সব ঘুরে দেখেছি, মিউজিয়াম থেকে শিখে দেখেছি। এখানে সামনে হচ্ছে হয়তো ইমাম হুসেন আদিল্লাহর মাজার শরীফ আছে। আমি এই কর্তারা বলছি এখানে যে মিশরে দেখেন স্পিংস, যে পিরামিড কি? এটা ভাস্কর্য। মমিন, স্পিংসটা কি? এটা ভাস্কর্য। তো সেখানে যদি মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জায়গা হয় তাহলে মিশর। এবং মিশরটা হচ্ছে এখন মুসলিম উম্মার জন্য সবচেয়ে সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা, পবিত্র জায়গা। সেখানে যদি সে ভাস্কর্যগুলো থাকে, সেগুলো তারা তো পুজো করছে না। ভাস্কর্য হচ্ছে এক জিনিস, আর মূর্তি হচ্ছে যেগুলোকে আমরা উপাসনা করি, প্রার্থনা করি। আমরা যেগুলোকে মানে কি বলে, মানে এই প্রতিমা মনে করি, ঈশ্বরের প্রতিরূপ মনে করি, যাদেরকে আমরা পুজো করছি, অর্চনা দিচ্ছি, সেগুলো হবে মূর্তি। কিন্তু আমাদের দেশের এই যে একটা বিভাজন, আমরা হয়তো ব্যর্থ হচ্ছি বোঝাতে। আমি আমার এই বক্তব্যে কিছুক্ষণ আগে ওইটাই বলেছি এসিটিভিতে, যে আমরা হয়তো ব্যর্থ হচ্ছি ওদেরকে বোঝাতে, অথবা ওদের সাথে বিরোধ বিচ্ছেদ না গিয়ে একটা ডায়লগে বসলে ওদের কিছু বোঝানো যায় সত্যিকার বিশ্ব আলম থেকে এনে যে এই বিষয়টা বিশ্বের। তাহলে কায়দা যে মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য কীভাবে হলো? তাহলে এরোদান তো বলছে যে এখানে আমাদের ইয়ে চলে আসবে কিনা, আমাদের কামাল আতাতুর্কের বলবেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ওখানে বসাবেন। এরকম প্রত্যেক দেশে তো আছে, তাই না? তাহলে আমি বলতে চাচ্ছি যে এইটি কিন্তু ভাস্কর্য সংস্কৃতি একটা বিশাল কৃষি ঐতিহ্যের অংশ। যেমন কবিতা, সাহিত্য, যা কিছু বলি না কেন আমরা, আমাদের জ্ঞান। এখন যদি শিক্ষাকে যদি আমি একটু ব্যাখ্যা দিতে চাই, আমি কতক্ষণ কথা বলেছি? আমাকে কতক্ষণ বলতে হবে? না, আমি কতক্ষণ বলবো? 1 ঘন্টা। ওকে, তাহলে আরো 17 মিনিট। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম, সক্রেটিস যে বলছিলেন নলেজ ইজ ভার্চু, যেমন জ্ঞান সভ্যতার প্রথম প্রধান পুরুষ হচ্ছে সক্রেটিস। উনি বলেছিলেন নলেজ ইজ ভার্চু, জ্ঞানই সর্বোত্তম গুণ। তারপরে বলেছেন নলেজ পাওয়ার, জ্ঞানী শক্তি। উনি প্রথম জ্ঞান শক্তি বলেন না, উনি বলছেন নলেজ ইজ ভার্চু, অর্থাৎ জ্ঞানই সর্বোত্তম গুণ। কেন জ্ঞানকে সর্বোত্তম গুণ বলেছিলেন? দেখেন সক্রেটিস জীবনে কখন উনি একটা কোট গাইয়ে, সারাক্ষণ উনি কোট গাইয়ে হাঁটতেন, কিন্তু কখনো স্যান্ডেল পরেন নাই। খালি পায়ে এই একটা কোট ছিল, সেটা দিয়ে পুরো দেশ ঘুরে বেড়াতেন, কাজ করতেন, এমন এই ধরনের কর্মযোগ্য ছিল। উনি বলছে নলেজ ইজ ভার্চু, মানে জ্ঞানই সর্বোত্তম হচ্ছে। উনি বলছে ওই জ্ঞান, যে জ্ঞান আমি শিক্ষা দিয়ে পারবো না, ওটা হবে আবার অন্তর অনুভূতি দিয়ে। যে জ্ঞান, যে শিক্ষা আমাকে অন্যের কষ্ট উপলব্ধি করতে দেবে না, সে শিক্ষা কখনো জ্ঞান হতে পারে না। অন্যদের রক্তক্ষরণ যদি আমার হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে সেই শিক্ষা কখনোই আমার জ্ঞান হবে না। সেই জন্য উনি বলছেন জ্ঞান হচ্ছে সর্বোত্তম গুণ এবং জ্ঞানই শক্তি। সেইটাই শক্তি, শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে একটা কতগুলো আনুষ্ঠানিক বলি, অনানুষ্ঠানিক বলি, শিক্ষা কিন্তু কত রিলেটিভ ম্যাটার। কিন্তু শিক্ষা যদি আমার প্রায়োগিক করতে, আমি যদি সেটা কাজে লাগাতে না পারি, মানুষের কল্যাণে লাগাতে না পারি, মানুষের মঙ্গলে লাগাতে না পারি, মানুষের দুঃখে কষ্টে যে সেগুলো আমি প্রয়োগ করতে না পারি, তাহলে ওই শিক্ষার কোনো মূল্য নেই। এবং আমাদের ইসলামও কিন্তু বলা হয় নাই শিক্ষা, আমাদের ইসলাম বলা হচ্ছে জ্ঞান।
রব্বি জিদনি এলমান। এলম হচ্ছে তোমার জ্ঞান। রব্বি রাহালি সদরি ওয়াসিলাম ওয়াহল্লত বিলিসান কাহানি, এগুলো আল্লাহ পাক আমাদের কোরআনে কিন্তু জ্ঞানের কথা। রাসূল পাক কি বলছেন? জ্ঞান অর্জনে শুধু চীন যেতে হলো, চীন যাও। কেন বলছিলেন? তখন তো চীন ছিল আফিম করে জায়গা, ওরা কনফিউশিয়ান, ওরা আফিমকে বতিয়ে থাকতো। তো রাসূল পাক 1500 বছর আগে আমাদের কেন চীন যেতে বলেছিলেন? তা আজকে দেখুন রাসূল পাক আধ্যাত্মিক যদি বিশ্বাস করে, ইসলাম যারা বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা কত বিশাল ছিল বলেই উনি প্রমাণ করতে পেরেছেন। আজকে চীন পুরো বিশ্বকে কি করছে? খেলাচ্ছে। যেদিকে চীন বলে সেদিকে বিশ্ব খেলছে। তত্ত্ব বিজ্ঞান প্রযুক্তি বলুন, যত কিছু বলুন, সমস্ত আজকে বিশ্বকে হাতের মুঠে নিয়ে এসেছে চীন। তাহলে ওই চীনে যাওয়ার যে জ্ঞান বিজ্ঞানের জন্য আজকে দেখুন সমস্ত আমেরিকা থেকে যে বেইজিংয়ে যেটা 100টা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, পুরো কি এমআইটি কি হার্ভার্ড, আমি ওই সময় ছিলাম, আমি 2005 সালে হার্ভার্ডে ছিলাম, তখনই কিন্তু হার্ভার্ড প্রফেসররা সব চীনে চলে আসতেছে। তার মানে কি এত টাকা দিচ্ছে এদেরকে, এত বেতন দিচ্ছে, সুবিধা দিচ্ছে, সেখানে আমেরিকাতে আর কোনো জ্ঞান বা কোনো ধরনের গবেষণা কিছু থাকবে না, সবগুলো এই চীন চলে আসবে। এখন চীন সেই জন্য তারা কি করে, এগুলো নিয়ে অনেক রিলেটিভ ব্যাপার আছে। উহান শহরে যেটা হয়েছে, কেন করছে না করছে, এখন আমরা সবাই সাফার করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি মনে করি শিক্ষার সাথে সাহিত্যের সাথে সংস্কৃতির, এগুলো বিচ্ছিন্ন কিছু নয়, অবিচ্ছিন্ন কতগুলো অখণ্ডিত বিষয়, যেগুলো খণ্ডিত করার কোনো বিষয় নয়। আমি ওই শিক্ষার কথা বলবো যে শিক্ষা আমাকে অন্যের কষ্টে ব্যথিত করবে, অন্যের রক্তকরণ আমাকে রক্তকরণ করবে, অন্যের দুঃখ আমাকে দুঃখিত করবে। এবং ওই সাহিত্য হবে সে সাহিত্য। দেখুন রবি ঠাকুর বলুন, নজরুল বলুন, আমরা যে সাহিত্য কথা বলি, আমরা এখন সময় কম বলে আমি হয়তো বলতে পারছি না। দেখুন আমাদের এখানে এখন যে সাহিত্যগুলো আমরা চর্চা করি, আমি কিছু মনে করবেন না, আমি বলি এগুলো খল সাহিত্যিক। যেমন হচ্ছে না আমাদের খলনায়ক, খলনায়িকা, এখন সব হয়ে গেছে খল, নকল নায়ক, নকল নায়িকা, নকল সাহিত্যিক, নকল কবি, নকল। কিন্তু এগুলো হচ্ছে প্রচার মাধ্যম। দেখেন আমার লেখা ছিল পিকাসোর একটা ছবি যখন এই প্রচার মাধ্যম বিকাশ করেছে, একটা ছবি বিক্রি করে পিকাসো একটা বিশাল বাড়ির মালিক হয়েছে। অতএব পিকাসো সবচেয়ে বড় মোড়, তার চেয়ে অনেক বিশাল মাপের একজন শিল্পী হয়েও তার জীবনে সে না খেয়ে মারা গেছে। কারণ প্রচার যুগের প্রচারটা কতভাবে এসছেন আপনি নিশ্চয়ই জানেন। শেক্সপিয়রের পরে এই পুরো ইউরোপের সবচেয়ে যিনি নাম করা নাট্যকার, যার নাম হচ্ছে হেনরি গিবসন। হেনরি গিবসন সবচেয়ে গরিবের পক্ষে নাটক লিখতেন। ওনার একটা নাটকের নাম ছিল এনিমি অফ দ্য পুয়ার, গরিবের শত্রু। সেই নাটকের ডায়লগ ছিল, যে ডায়লগটা বিশ্ববিখ্যাত, দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যান হু স্ট্যান্ডস অল অ্যালোন। পৃথিবীর সেই শক্তিশালী ব্যক্তি যে একা দাঁড়াতে পারে। যেটা পর রবি ঠাকুর অনেকে বলেন যে রবি ঠাকুর ওই ইবসেনের ডায়লগটাকেই উনি ধারণ করে বলেছিলেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। এই যে একলা চলা মানে হচ্ছে যে শক্তি, সে আত্মবিশ্বাস, মানে আত্মবিশ্বাস শুধু না, যে আত্মপ্রত্যয়, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ, এইগুলো যদি আমরা জন্মাতে না পারি, তাহলে ওই শিক্ষায় কখনোই আমাদেরকে উন্নয়নের পথে নিয়ে যায়। আমরা যতই বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলি না কেন, এগুলো আমরা ওই অর্থের বিনিময়ে কিছুক্ষণ বলবো, আবার অর্থের বিনিময়ে অন্য কথা বলবো। সে অর্থের বিনিময়টা নিধন হয়ে যাক। আমাদের পরিশুদ্ধ সংস্কৃতি, পরিশুদ্ধ শিক্ষা, পরিশুদ্ধ সাহিত্য আমাদেরকে, যেমন আমাদের জীবন কোষে আগুন, কেউ জানে? আপনি কতজনকে জিজ্ঞেস করেন, ছাত্ররা জিজ্ঞেস করেন জীবন কোষে আগুন এই লেখাটা কার? হাসান আজিজুলের নাম জানবে এরা? ওরা কার নাম জানে? ওই যেগুলো এখন বর্তমানে, আমি নকলও বলবো না, ভুয়াও বলবো না, খলও বলবো না, কিন্তু এদের পপুলারিটি আছে। কিছু মনে করবো না। এখন পদক পাচ্ছে কে? রাশেদও পেয়েছে তার অবদানের জন্য, আই ডু এগ্রি অ্যান্ড আই ডু এন্ডোর্স ইট। এখন 21শে পদক, এই পদক সে তো যারা পাচ্ছে, আমি এমন একজনকে জানি 21শে পদক দেওয়া হচ্ছে, যে রাজাকার। সে একজন করাচি থেকে এক বুদ্ধিজীবীকে এনে সেমিনার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাবে। সেই করাচি থেকে আসা লোকটা বলছে যে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, বরং বাঙালিরাই বিহারিদের মেরে গণহত্যা করেছে। তাহলে সেই লোক, যে লোককে ডেকে এনে এখানে সেমিনার করছে, সেই লোকের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর আনিসুজ্জামানের মতো আমাদের অত্যন্ত শুদ্ধতম অভিভাবককে চরম মর্যাদাহীনভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়েছে। আমরা তাকে ডেকে দিচ্ছি, 21শে পদক দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন আপনি।
যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। এগুলো করলে আত্মসমালোচনা, কারণ আমি এই জন্য বলছি, কাকে কি কারণে কোন পদক দিচ্ছে তার একটা যৌক্তিক থাকতে হবে তো নাকি? আপনি পদক দেন, পদক এমনভাবে দেবেন না যাতে এটা শেয়ার মাপা কেউ বিক্রি করে দেয়। আমার কথা হচ্ছে, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হতে চাই যাতে আমাদেরকে সৃজনশীল করবে, মননশীল করবে, দেশকে সত্যিকার যে মানব সম্পদ উন্নয়নের কথা বলছি, মানব পুঁজি, এই মানব পুঁজি তৈরিতে আমাদেরকে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমার অনেক কিছু বলা ছিল, সাহিত্য নিয়ে অনেক কিছু কথা বলা ছিল, কবি নিয়ে, কিন্তু নিজেও কালে কবিতা চর্চা করতে এখনও করি। রাশের ওপরা চাইলে দিয়েই কবিতা, কিন্তু আমি এবং আমার কায়সার কিছুদিন আগে মারা গেল, আমাদের মুখ্য সচিব বড় ভাই আহমদ খালেদ কায়সার, একমত এই দুজনে আমরা 70 কবি, যার দুজনের কোনো কবিতার বই এখনও বের হয়নি। আবার রাশেরও বহুবার বলেছে আমাকে অনেকবার, স্বপন দত্তরা, সবাই শিশিরেরা প্রতি সময় আমাকে পাকা। আমার সময় যারা ছিল, আমাদের অনেক জুনিয়র যারা, এখন অনেকেই পত্রিকার কারণে কবি হয়ে গেছে, সাংবাদিক হয়েছে, বিশাল 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 শুধু পত্রিকায় চাকরি করে বলে। যেমন বিদেশ থেকে আসলাম প্রথম জাপান আমেরিকা হয়ে, জিজ্ঞেস করলাম এ কোথায়? ও তো পত্রিকার সাংবাদিক, ও তো বিশাল কবি, তাই নাকি? আরে তো আসাদ মান্নান আমাকে ভালো বলে। আসাদ মান্নান আমাদের এক বছর জুড়ে ছিল, সে ভালো। তো একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা পুরস্কার ছাপিয়েছিল, আসাদ মান্নান, জিয়া সফদার, এই কবিগুলোকে আমাদের 14 জনের ছবি দিয়ে একটা পুরস্কার ছাপিয়েছিল। তখন আমি চট্টগ্রাম কলেজের ছাত্র, কেমিস্ট্রিতে। তখন ওই ছবির নিচে লিখে দিয়ে, পুরস্কার নিচে দিয়ে, এদের ধরিয়ে দেন। তখন আমার গ্রুপ ছিল, বুঝছে, তো আমার বন্ধুরা বললো তোদেরকে ধরিয়ে দিতে বলছে, তোরা কোথায়? যাও, তখন কিন্তু তখন এই মজাগুলো ছিল, বুঝছেন না? আবার অনেকে বলতো কবি আর কাকের সঙ্গে নাকি একই রকম, বেশি যত রকমের যতজন কবি আছে তত কাকের সঙ্গে সেরকম, এটা অনেকে দুষ্টমি করে বলে। কিন্তু আমি এটা বলছি না, এটা লেখালেখির যে বিষয়টা আছে, এটা কিন্তু চর্চা, পরিচর্যা। তা আমাদেরকে পরিশুদ্ধ সাহিত্য বলি, পরিশীলিত সাহিত্য বলি, এগুলো তৈরি করার জন্য আমাদের পথ বের করতেই হবে। না হলে আমরা যদি মানে যেন তেনভাবে যে কোনো কিছু গ্রহণ করে বা বর্জন করি, তাহলেও হবে না। আমাদের গ্রহণ করার জন্য সে একটা উপযোগী ক্ষেত্রে তৈরি করতে হবে। সত্যকে সত্য বলতে হবে, সুন্দরকে সুন্দর বলতে হবে, কল্যাণকে কল্যাণ বলতে হবে। তাহলে সত্য, সুন্দর, কল্যাণ, আনন্দে যে রেনেসাঁ হয়েছিল ইটালিতে, রেনেসাঁর মূল কথা ছিল সত্য, সুন্দর, কল্যাণ, আনন্দ। রীতাদি আমার চেয়ে ভালো বলবেন এগুলো। সেই 4টে বিষয়কে ধারণ করে কিন্তু যে নবজাগৃতি হয়েছিল, সেই নবজাগৃতির রেশ কিন্তু এখনও আমরা টেনে যাচ্ছি। আমরা কিন্তু এখনও সেভাবে পরিতুষ্ট হতে পারিনি, পরিপুষ্ট হতে পারিনি। আমরা আসলে সবাই মিলে আমরা পরিশুদ্ধতার পথে চলি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষিকে ভালোবাসি। তাহলেই হবে আমরা প্রকৃত শিক্ষিত, এবং প্রকৃত অর্থেই আমরা সেই জ্ঞানের সন্ধান করতে পারবো যাতে মানুষের উপকার আসে। ধন্যবাদ সকলকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের মূল বক্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের দেশের খ্যাতিমান সমাজ বিজ্ঞানী, 70 দশকের কবি, বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতিখার উদ্দিন। তাকে তার অনন্য সাধারণ কথনের জন্য আমরা আসলে মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম। আমার তো মনে হচ্ছিল যে আমি একজন দার্শনিকের কথাই শুনছি। আমাদের গৌতম বুদ্ধের একটা কথা আছে না, যে তিনি বলে গেছেন যে আত্মায় আগুন না থাকলে মানুষ বাঁচে না। এই আগুনটাই কিন্তু হলো জ্ঞান। তখন তিনি সেই আগুনকেই আমাদের ভিতরে প্রজ্বলন করার চেষ্টা করেছেন এবং তিনি সফল। তিনি বলছিলেন যে সেই রেনেসাঁ, আমরা আসলেই সেই সত্য, সুন্দর, আনন্দ এবং কল্যাণের সঙ্গে আছি দেখেই আজকে কিন্তু বাংলা বইমেলা আমরা সকলে একসঙ্গে হয়েছি। আবারও ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই তাকে তার অসাধারণ কথনের জন্য। নিশ্চয়ই তিনি আমাদের ডাকে আবারও আসবেন। ভালোবাসা আবার। আমি এবারে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলা বইমেলার আহ্বায়ক, বিশিষ্ট শিশু সাহিত্যিক, সাংবাদিক রাশেদ রফিককে। অনলাইন বাংলা বইমেলা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তিনি এতক্ষণ আমাদের চমৎকার বক্তব্য উপহার দিয়েছেন।
খ্যাতিমান সমাজবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, যিনি আমরা যারা চট্টগ্রামে বসে কবিতা চর্চা করি, সাহিত্য চর্চা করি, আমাদের অগ্রজ কবি, 70 দশক তিনি নিজে বলেছেন দাপিয়ে বেরিয়েছেন কবিতায়। ইফতেখার চৌধুরী নামে তিনি লেখালেখি, সেই সময় অন্য নামে লেখালেখি করতেন, এখন ইফতেখার সাদিক নামে লেখালেখি করতেন, এখন ইফতেখার চৌধুরী নামে তিনি লিখছেন। তার আরেক বন্ধুর কথা তিনি বললেন, আহমদ খালেদ কায়সার, অল্প কদিন আগে তাকে আমরা হারিয়েছি। ইফতেখার উদ্দিন চৌধুরীর বেশ কয়েকটি বই, গবেষণার বই, প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নানা বিষয়ে তার প্রবন্ধের বই আছে। আমার হাতে একটা বই আছে, দলিত জাতি বর্ণ বৈষম্য পরিপ্রেক্ষিত বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা তার গবেষণার বই। এটা আসলে আমি একটু বলি, এটা মৌলিক গবেষণা। এটি বাংলাদেশের প্রথম মৌলিক গবেষণা। এটা ছিল প্রথম ছিল কাস্ট বেস ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ, সাউথ এশিয়া এন্ড বাংলাদেশ। এটা ছিল ডেনিডা সরকারের টাকায় ইন্ডিয়ান সরকার একটা প্রজেক্ট নিয়েছিল। ইন্ডিয়ান মজুর চেয়ারম্যান প্রফেসর এসকে তোরা, তিনি আমাকে সিলেক্ট বাংলাদেশ থেকে। আমরা 5টা দেশে 8 জনে কাজ করেছি মৌলিক গবেষণা করে। কাস্ট বেস অর্থাৎ যে বর্ণবৈষম্য যেখানে ছিল, মুসলমানদের মধ্যে বর্ণবৈষম্য ছিল, সেটা কিন্তু এই প্রথম আমি আমার বইয়ের মাধ্যমে ডিসকভার করেছি। মুসলিমদের মধ্যে একই ধরনের বর্ণবৈষম্য ছিল, আছে, সেগুলোই আমি ডিসকভার করেছি। আমি এগুলোকে বলেছি দলিত, টোটাল নাম দিয়ে দলিত। এবং এই বইটা আমার সেকেন্ড এডিশন, এটার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিল মৌলিক গবেষণার জন্য। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর যে গবেষণা কর্ম, তার উল্লেখযোগ্য এই গবেষণা হচ্ছে এই বই। এই বইয়ের জন্যে আমরা তাকে অভিনন্দন জানাই। আর আজকে যে চমৎকার আলোচনা উপহার দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আপনার আবারও একটা হাততালি দিয়ে তাকে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, বিশিষ্ট প্রাবন্ধিক, চা বিশেষজ্ঞ, গবেষক আমিনুর রশিদ কাদেরী, তিনি এবং আমাদের যে প্রধান বক্তা ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, এরা দুজনেই কিন্তু ঘর থেকে বের হন না। আমিনুর রশিদ কাদেরী সভাপতিত্ব করছেন আজকে। তিনি অনেক দিন পরে, 6 মাস পরে এই চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এসেছেন। আর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী তিনি নিজে বলেছেন, আমাদের জন্যে, আমাদের সবার জন্যে তিনি এখানে এসেছেন। আসলে আমি ইফতেখার ভাইকে ফোন করলাম, বললাম আপনি কি ঘর থেকে বের হন? বলছে বের হই না, কাজে বের হই, কাজ ছাড়া কোথাও বের হই না। তা আমি বললাম আমাদের অনলাইন বাংলা বইমেলা, এটা আপনার সামনে 10 জন মানুষ থাকবেন, 10 জন সাহিত্যকর্মী, বইপ্রেমী মানুষ থাকবেন, আর অনলাইনে আপনার অনুষ্ঠানটা প্রচার হবে। আপনাকে যদি একটু কষ্ট করে আমাদের সার্ভার স্টেশনে যদি আসতে পারেন তাহলে আমরা উপকৃত হই। তিনি কোনো দ্বিধা না করেই তিনি রাজি হয়েছেন এবং তার যে বিষয় শিক্ষার সাথে সাহিত্য, সাহিত্যের সাথে সংস্কৃতি, এটার সমন্বয় চমৎকার করে তিনি বললেন। ভাবের সঙ্গে বস্তু, আমার সাহিত্যের সঙ্গে সংস্কৃতি, শিক্ষার সঙ্গে যে সংস্কৃতি, সব মিলিয়ে একটা যে সমন্বয় চমৎকার করে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা মুগ্ধ, প্রতিবারের মতো আমরা সবসময় তার যে সরস বক্তব্য, এটা আমরা উপভোগ করে থাকি। তাকে আবারও ধন্যবাদ। আমিনুর রশিদ কাদেরী, তাকেও আবারও ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের আরেকজন প্রাবন্ধিক, কলাম লেখক এবং বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ মুসা খান, তিনিও গতকাল এসেছেন আর আজকে এসেছেন। যদিও আসতে পারেন না, কিন্তু আমাদের সঙ্গে থাকেন সবসময়, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সঞ্চালক আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমুকে। পেছনে যারা আছেন তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিতে চাই। বিশেষত আমাদের ডক্টর
ইফতেখার উদ্দিন চৌধুরীকে একটু পরিচয় করে দিতে চাই। আছেন ফারজানা রহমান শিমু। ফারজানা রহমান শিমু বিশিষ্ট অনুবাদক, কথা সাহিত্যিক এবং কবি। তার পাশে আছেন গোফরানুদ্দিন টিটু। গোফরানুদ্দিন টিটু MES কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন, বিশিষ্ট কবি এবং শিশু সাহিত্যিক। তারপরে আছেন সৈয়দা সেলিমা আক্তার। সৈয়দা সেলিমা আক্তার কবি এবং শিশু সাহিত্যিক। আমাদের সঙ্গে আছেন একেবারে প্রথম থেকেই এই পর্যন্ত তিনি আমাদের এই যে সার্ভার স্টেশনের যে নমুনা কপি আমাদের বই, এগুলো তার তত্ত্বাবধানে আছে। এরপরে আছেন SM আব্দুল আজিজ, বিশিষ্ট সংগঠক, চট্টগ্রাম একাডেমির অন্যতম পরিচালক। তিনি বোধন আবৃত্তি পরিষদে তিনি সাধারণ সম্পাদক। তাকেও কৃতজ্ঞতা জানাই, প্রতিদিন তিনি কষ্ট করছেন। পেছনে আছেন দোলা চৌধুরী। দোলা চৌধুরী একজন লেখক, আমাদের সাহিত্যকর্মী, সংস্কৃতিকর্মী। তারপরে আছেন কথা সাহিত্যিক মিলন বণিক। মিলন বণিক গল্প এবং উপন্যাস অনেকগুলো গ্রন্থ তার প্রকাশিত হয়েছে, আবার মাঝে মধ্যে কবিতাও লেখেন মনের তাগিদে। এরপরে আছেন আরিফ রায়হান। আরিফ রায়হান সাংবাদিক এবং লেখক। এরপরে আছেন অরুণ শীল। অরুণ শীল আমাদের চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, বাংলাদেশের একজন খ্যাতিমান শিশু সাহিত্যিক। এরপরে আছেন উৎপলকান্তি বড়ুয়া। উৎপলকান্তি বড়ুয়া আমাদের দৈনিক পূর্বদেশের যে ছোটদের পাতা আছে, ওই পাতার ডান পিঠের সম্পাদক, বিশিষ্ট শিশু সাহিত্যিক বাংলাদেশের। উনি আঞ্চলিক ছড়া লিখে তিনি খ্যাতিমান হয়েছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আরেক অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। চমৎকার করে তিনি বলেন, আমাদের আজকের মূল আলোচক বারবার ওনার কথা বলছিলেন। এরপরে দেখতে পাচ্ছি মোহাম্মদ মহসিন চৌধুরী, আমাদের কর্পোরেট ব্যক্তিত্ব, আমাদের ম্যাথমেটিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উনি একজন দক্ষ সেনানী এবং লেখক, সংস্কৃতিকর্মী। তারপরে আমাদের সামনে আছে আজিজ রহমান। আজিজ রহমান বিশিষ্ট শিশু সাহিত্যিক। তার আরেকটা বিষয় আমাদের বলা দরকার, সেটা হচ্ছে এই যে অনলাইন বইমেলা, এই বইমেলার যে আয়োজন আমরা করছি, মূল প্রেরণাদাতা হচ্ছে আজিজ রহমান, আমার খুব ভালো লাগার আমার বন্ধু। তারপরে আছেন শিপ্রা দাস। শিপ্রা দাস একজন কথা সাহিত্যিক, গল্প এবং উপন্যাসে তার প্রচেষ্টা। তারপর মার্কসের জন্য বুঝতে পারছি না, আচ্ছা আমাদের বলাই ওকে সবাই চিনে, লেখালেখি করে, সমাজসেবা করে, আবার দুজন একসাথে লেখালেখি করে। লেখা যদি দিতে হয় তাহলে দুজনে একসাথে দেয়। তারপর তাকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরপরে দেখতে পাচ্ছি লিটন কুমার চৌধুরী, কবি এবং শিশু সাহিত্যিক। একটা স্কুলে তিনি শিক্ষকতা করেন, প্রধান শিক্ষক হিসেবে আছেন। এরপরে পেছনে দেখতে পাচ্ছি আকরামুল কবির, সহকারী অধ্যাপক ইংরেজি, চট্টগ্রাম কলেজ। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আমাদের এই মিলনায়তনে আপনি এসে পৌঁছেছেন। আপনার সঙ্গে আমাদের যে পরিচয় হলো, এটা একটা ভালো লাগার বিষয়। খুব ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুস সালাম। তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন, কবিতা লেখেন। অতি সম্প্রতি একটা কবিতার বই প্রকাশ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। কবিতার বইটা হয়তো 21-এর বইমেলায় আমরা পাবো। পেছনে দেখতে পাচ্ছি আমাদের নাসিমা শওকত, বিশিষ্ট লেখক, সংস্কৃতিকর্মী। তাকে আমরা পেয়েছি, খুব ভালো লাগছে। এরপরে আমাদের আরেকজনকে দেখতে পাচ্ছি কামরুল আনোয়ার চৌধুরী। তিনি অধ্যাপনা করেন, তার বিষয় হচ্ছে ইংরেজি। তিনি অনুবাদ করেন, প্রবন্ধ লেখেন, কবিতাও লেখেন। অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি শওকত আলী সুজন। শওকত আলী সুজন একেবারে সরল একজন মানুষ, অনেক ধরনের ছড়া লিখে শওকত আলী সুজন ব্যাপক পরিচিতি পেয়েছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। সুপ্রতিম বড়ুয়া। সুপ্রতিম বড়ুয়া তো প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের অনলাইন বইমেলার প্রচার প্রসারে তার ভূমিকা অপরিসীম। তিনি রামু সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান,
অনেকগুলো কাজ তার আছে, নিজে শিল্পী, আবার লেখালেখি করেন, প্রবন্ধ লেখেন, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তসলিম খাঁকে দেখা যাচ্ছে না। তসলিম খাঁ একেবারে লাজুক একজন মানুষ, একেবারে বহু দূরে থাকার জন্য পর্দার অন্তরালে থাকেন, কিন্তু আমাদের এই যে অনলাইন বইমেলার যে প্রচার প্রসারে তার অনেক ভূমিকা আছে। তসলিম খান নিজে লেখালেখি করেন, তার একটা বই বেরিয়েছে, বইয়ের নাম হচ্ছে আমার এ দেশ সব মানুষের, আর একটা পত্রিকা বিভাগীয় পাতার দায়িত্বে আছেন, সাংবাদিকতা করেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর এম কামাল উদ্দিন, যিনি এম কামাল উদ্দিনকে দেখা যাচ্ছে না, কিন্তু তিনি নিজে লাইভ করছেন, লাইভ প্রচার করছেন। আমাদের চট্টগ্রাম একাডেমির অন্যতম পরিচালক, সাধারণ সদস্য থেকে নির্বাচিত হয়েছেন তিনি, প্রতিনিয়ত পরিশ্রম করছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসলে যে কথাটা বলা দরকার, আমাদের মূল আলোচক, প্রধান আলোচক যিনি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী কথাটা বলেছেন, চারদিকে নেতিবাচক ইতিবাচক দুদিকেই থাকবে, মানে দুটো বিষয় থাকবে। আমাদের চারদিকে মানে ভালো যেমন থাকবে, মন্দও থাকবে। আর মন্দের ছড়াছড়ি যতই থাকুক না কেন, জয় কিন্তু ভালোরই হবে, মঙ্গলেরই হবে, কল্যাণের হবে। কল্যাণের জয় সবসময়, ভালো বা মঙ্গলের জয় সবসময়। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আজকে এই যে কথাগুলো বললেন, তিনি তার লেখালেখিতে সেই সব প্রকাশ করে থাকেন। আজকের আজাদি দেখেন, পূর্বকোণ দেখেন, সব জায়গায় কিন্তু ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর লেখা। আজাদিতে আবার ব্যাক পেজে তার অভিমত আছে, ভেতরে তার লেখা আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, মূল কাজ যারা করে থাকেন, এই যে মৌলিক গবেষণার কথা তিনি বললেন, মৌলিক কাজ যারা করে থাকেন, নিষ্ঠার সঙ্গে যারা কাজ করে থাকেন, তাদের কিন্তু সাফল্যে আসবেই। তাদের শ্রমের যে মূল্যায়ন কোনো না কোনো দিন হবেই হবে। এটার জন্যে একটু অপেক্ষা করতে হয় শুধু। আমরা দেখেছি যারা ভাসমান, যারা হয়তো সাময়িকভাবে পাঠককে রঞ্জিত করার জন্য কিছু কাজ করছেন, ওই কাজগুলো কিন্তু চলে যায়, সময়ের তালে এগুলো থাকে না, টিকে থাকে না। কিন্তু যেসব কাজ মূল্যবান, যেসব কাজ অন্তর দিয়ে কাজ করা হয়, যেসব কাজের মধ্যে আমাদের মন থাকে, আমাদের সততা থাকে, নিষ্ঠা থাকে, সেই সব কাজ কিন্তু টিকে থাকবে। এটা কবিতা বলি, গল্প বলি, সাহিত্যের নানা শাখা বলি, কিংবা মানে শিল্পের অন্যান্য শাখায় বলি, সবগুলো শাখাতে কিন্তু ওই মৌলিক কাজটা টিকে থাকবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, শ্রমের কিন্তু বিকল্প নেই। মেধা এবং শ্রমের সমন্বয় হচ্ছে কিন্তু মূল কাজ। আর যিনি খুব মেধা নিয়ে জন্মগ্রহণ করেননি, কিন্তু অনবরত যদি লেগে থাকে, এই লেগে থাকতে থাকতে কিন্তু একদিন না একদিন কিন্তু তার ফল কিন্তু আমরা পেয়ে থাকি। এই জন্য সাহিত্যের জায়গাটা লেগে থাকার জায়গা। আবার আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে, এটা একটা নির্মম একটা জায়গা। যতক্ষণ আপনি সচল, ততক্ষণ আপনাকে মনে রাখবে। সচল না হলে, সক্রিয় না হলে আপনাকে ভুলে রাখবে। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শুধু তা প্রাক্তন উপাচার্য, শুধু যখন উপাচার্য ছিলেন এবং উপাচার্য নেয়, কিন্তু এটা কোনো বিষয় না। কিন্তু তিনি সবসময় সচল, তিনি লিখছেন, প্রতিনিয়ত লিখছেন। চট্টগ্রামের পত্রিকাগুলো শুধু তা না, জাতীয় পত্রিকাগুলোতে নিজে লিখছেন। তার মতো এইরকম সচল, সক্রিয়, প্রাবন্ধিক কলাম লেখক এখন বাংলাদেশে খুব কম। এই সচলতাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। সচল থাকার জন্যে যেটা দরকার, সেটা হচ্ছে পড়াশোনা, সমকালকে ধারণ করা, আমাদের যে বর্তমান যে চারদিকের যা ঘটনা, সেটাকে ধারণ করা, অভিজ্ঞতার সঙ্গে আমাদের নিজের যে শিক্ষা, সেটা সমন্বয় করে নিজে লেখা। তবে সেই জায়গাটা হচ্ছে একটা মস্তিষ্কের বিষয়। ওই জায়গায় মাথায় যদি ওইটা না থাকে, মৌলিক একটা মন্তব্য যদি আমি করতে না পারি, তাহলে গড়পড়তা কথা বলে তো লাভ নেই। এই মৌলিক মন্তব্য করার একমাত্র তারাই করতে পারে যারা অন্যান্য বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, লেখাপড়া করেন এবং এটাকে ধারণ করে নতুন একটা দিক নির্দেশনা দিতে পারেন। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী ঠিক সেরকমই একজন মানুষ, তাকে আমরা পেয়েছি। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আগামীকাল এই মিলনায়তনে একটা যে বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রকাশনা শিল্পে চট্টগ্রাম। আপনারা জানেন একসময় আমাদের প্রকাশনা শিল্প, চট্টগ্রামের প্রকাশনা শিল্প একটা ঐতিহ্য ছিল। বাতিঘর চট্টগ্রামের প্রকাশনা সংস্থা হলেও সেটি শুধু বাংলাদেশের না, উভয় বাংলার জন্য একটা বড় ধরনের প্রকাশনা প্রতিষ্ঠান ছিল। উপমহাদেশের একটা বাতিঘর না, বইঘর একটা উপমহাদেশের একটা বড় ধরনের প্রকাশনা প্রতিষ্ঠান ছিল বইঘর। সেই বইঘর থেকেই আজকে বর্তমানে বাতিঘর আসছে। বইঘর থেকে বাতিঘর পর্যন্ত কালকে আলোচনা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আলোচনার মূল প্রবন্ধ পাঠ করবেন সাংবাদিক কবি আবুল কালাম মেলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা বইমেলার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট শিশু সাহিত্যিক সাংবাদিক রাশেদ রৌফ। তার কথার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি আগামীকাল আমাদের আলোচনার বিষয়বস্তু এবং যিনি মূল বক্তা। আমরা এবারে কথা শুনবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক চা গবেষক আমিনুর রশিদ কাদেরী। আসছেন আমিনুর রশিদ কাদেরী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, যার মূল উদ্দেশ্যই হলো অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। আসছেন আমিনুর রশিদ কাদেরী। চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনলাইন বাংলা বইমেলার আজকের প্রধান বক্তা বিশিষ্ট সমাজবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আলোচক মণ্ডলী, সঞ্চালক আমাদের শিমুবাবী আয়শা হক শিমু, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সম্মানিত সমাবেশ, আপনাদের সবাইকে এই সন্ধ্যায় আন্তরিক অভিবাদনে অভিষিক্ত করছি। এত সুন্দর 1 ঘন্টা ব্যাপী একটা বক্তব্য শোনার পর আপনাদের ধৈর্য কুলাবে না কিছু শোনার। আমি বক্তব্য রাখবো না, শুধু বন্ধুবর প্রফেসর ডক্টর ইফতেখার চৌধুরীর সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, উনি তো সেই প্রস্তর যুগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্রমবিকাশ এবং বর্তমান অবস্থা পর্যন্ত নিয়ে আসতেন। আমি শুধু 300 বছর আগে থেকেই একটু করে বলবো। আমরা যদি 300 বছর আগে ফিরে যাই, 1800 শতক, 1900 শতক, 20 শতাব্দী এই পর্যন্ত গেলে হল। আমরা প্রথমে যদি আসি অষ্টাদশ শতাব্দী, এটা হলো আবিষ্কারের যুগ। 19 শতাব্দী শোষণের যুগ। 20 শতাব্দী বিপ্লবের যুগ। এখন 21 শতাব্দী। কি নামে আমরা অভিহিত করব আমাদের নতুন শতাব্দীকে? এটার একটা উত্তরও আমরা পেয়ে গেছি। বিশিষ্ট সমাজবিজ্ঞানী, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ডেভিড মার্কোয়েন, উনি বলেছিলেন 21 শতাব্দী হবে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির আশীর্বাদে পৃথিবীর সব কিছুই ওলটপালট হয়ে যাবে। কৌলিন্য প্রথা থাকবে না, মানুষের আভিজাত্য থাকবে না, মানুষের বর্তমান কথাগুলো সব এলোমেলো হয়ে নতুন পৃথিবী গড়ে উঠবে। পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাবে। ওই তথ্য প্রযুক্তির এক ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনলাইন বইমেলা। এই বইমেলার বুদ্ধিটা এসেছে আমাদের চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, একজন দক্ষ সুদক্ষ সংগঠক রাশেদ রৌফের মাথায়। চট্টগ্রাম বাংলাদেশের সব কিছুতে এগিয়ে চলে, এখনও এগিয়ে চলেছে। তো রাশেদ ভাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি এই চিন্তাটা ওনার মাথায় আসার জন্য এবং এই চট্টগ্রামকে পুরো বাংলাদেশের মধ্যে একটু এগিয়ে নেওয়ার জন্য। আমি বক্তব্য রাখবো না, আমি ধন্যবাদ জানাই রাশেদ ভাইকে এবং আমাদের যারা আছেন
চট্টগ্রাম একাডেমির সকল মেম্বার, পরিচালক সবাইকে, আর আমাদের প্রধান বক্তা মহোদয় কষ্ট স্বীকার করে উনি ঘর থেকে বের হন না, তবে বের হয়েছেন আরেকটা কারণে, উনি নিজেও তো কবি, যদি কবি হিসেবে প্রসিদ্ধ হন নাই কিন্তু ভালো কবিতা লিখেন। বক্তব্য তো আপনারা একটু শুনেছেন, উনি শুধু প্রাবন্ধিক না, শুধু শিক্ষাবিদ না, শুধু সমাজবিজ্ঞানী না, উনি কিন্তু একজন ভালো কবি এবং রাজনৈতিক কর্মীও, জেলও খাটছেন অনেক। যা হোক, ওদিকে যাচ্ছি না, তো ওনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু আমাদের চট্টগ্রাম একাডেমির জন্য এই প্রত্যাশা রাখবো, পথ হোক যত দুর্গম দুর্জয়, চিত্ত তবু নির্ভয়, সম্মুখে বাধা সুউচ্চ হিমালয়, জীবন তবু গতিময়। আমাদের এই অনলাইন বইমেলায় আরও গতিশীল হোক, এটা গতিময়তা আসুক। আমাদের সবাই এই করোনায় সুস্থ থাকি, এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক চা গবেষক আমাদের রশিদ কাদেরী, আপনাকে আপনার চমৎকার সুন্দর কথনের জন্য। আমাদের এবারে আমাদের মূল বক্তা, আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলা বইমেলার পক্ষে মোহাম্মদ মুসা খান, তারা এবার স্টল পরিদর্শনে যাচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠান সেমিনার উপভোগ করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন।